আসসালামু আলাইকুম এভরিওয়ান। এডুসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথমেটিক্স 1 এর চ্যাপ্টার 5, যেখানে আমরা বিন্যাস বা পারমুটেশন নিয়ে আলোচনা করব। তা এই অধ্যায়ে আমরা কি কি শিখব তা যদি আমরা এক নজরে দেখে নেই। গণনা, যোজন এবং গুণন বিধি অর্থাৎ অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন রুল অফ কাউন্টিং, বিন্যাসের ব্যাখ্যা অর্থাৎ পারমুটেশন জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা একটু জানবো। এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিসের বিন্যাস সেটা বিভিন্ন রকম হতে পারে, যেমন কিছু একটা নির্দিষ্ট জিনিস পুনরাবৃত্তি করে করতে পারে, পুনরাবৃত্তি না করে হতে পারে, এরকম বিভিন্নভাবে। এবং ফাইনালি আমরা বিন্যাস সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখব। তো আপনারা জানেন যে আমাদের এই আলোচনাটা কিন্তু থিওরি বেসড হয়। প্রথমে আমরা থিওরি পড়বো এবং থিওরির সাথে সাথে আমরা কিছু উদাহরণ দেখব এবং ফাইনালি আমরা প্রয়োজনীয় সূত্রগুলিগুলো এক নজরে দেখব। তারপরে আমরা ম্যাথমেটিক্সগুলো ট্রাই করব। ম্যাথমেটিক্স ট্রাই করার সময় আমরা কি চেষ্টা করব যে আপনাদের যে 3 সেগমেন্টের প্রশ্ন আসে, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক, সেই 3 সেগমেন্টে আমরা অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব যেগুলো বিগত বছরে এসেছে এবং যেগুলো আপনাদের আসার সম্ভাবনা রয়েছে। 3 স্টার 2 স্টার টাইপের ম্যাথগুলোই কিন্তু আমরা এখানে ট্রাই করে থাকি। তো চলুন দেরি না করে আমরা প্রথমেই দেখে নেই যে বিন্যাসের যে গণনার, যোজন এবং গুণন বিধিটা আছে সেটা, অর্থাৎ অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন রুলস ফর কাউন্টিং। এটা কিন্তু একদম সোজা জিনিস। বিশেষ করে আপনারা যদি এসএসসিতে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তারা কিন্তু এগুলো মোটামুটি অলরেডি খুব ভালো মতোই জানেন। এবং শুধু সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বাকি যারা আছেন তারাও কিন্তু এটা পড়ে আসছেন, এই যে যোজন বিধি। অর্থাৎ দেখুন, একটি কাজ যদি পি সংখ্যক উপায়ে করা যায় এবং অপর একটি কাজ যদি স্বতন্ত্র বা স্বাধীনভাবে কিউ সংখ্যক উপায়ে করা যায়, একটা কাজের উপর একটা কাজ ডিপেন্ডেন্ট থাকবে না। এই অবস্থায় একটা পি উপায়ে আর একটা কিউ উপায়ে এভাবে সম্পন্ন হলে তাহলে দুটি কাজ পি যোগ কিউ উপায়ে সম্পন্ন করা যাবে। অর্থাৎ পি যে সংখ্যকভাবে উপায়ে আপনি কাজগুলো করতে পারবেন সেগুলো সবগুলো যোগফল হবে। এখানে যদি 3টা কাজ করতে হতো এবং পি কিউ আর এরকম 3টা সংখ্যক উপায়ে আপনারা করতে পারতেন, তাহলে কিন্তু পি যোগ কিউ যোগ আর এভাবে কিন্তু যুক্ত করা হতো। যেমন এইটার একটা যদি শর্ট একটা উদাহরণ আমরা দিই, তাহলে দেখেন যে একটি ক্লাসে 7 জন পুরুষ শিক্ষক এবং 5 জন মহিলা শিক্ষক গণিত পড়ান। তো একজন ছাত্র একজন গণিত শিক্ষককে কত উপায়ে বাছাই করতে পারবে? তো টোটাল এখানে টিচার আছে 7 জন এবং 5 জন অর্থাৎ 12 জন। তাহলে সে কিন্তু 12 উপায়ে, তাই না? জাস্ট এই যে দেখুন, এটা পি সংখ্যক উপায়, এটা কিউ সংখ্যক উপায়। তাহলে আমরা সূত্র অনুসারে পি যোগ কিউ অর্থাৎ 7 যোগ 5 অর্থাৎ 12 উপায়ে কিন্তু কাজটা করতে পারবে। সে এত উপায়ে আমাদের টিচার বাছাই করতে পারবে। তো এটাই হলো আমাদের যোজন বিধি, যেহেতু যোগ করা হচ্ছে এই জন্য এটা যোজন বিধি। তো আশা করি আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন যে বিন্যাসটা আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা হলো যে বিভিন্নভাবে আমরা কি করতে পারি, যে বাছাই করতে পারবো। যেমন ধরেন আপনাকে আমি 10টা বল দিলাম, 10টা বলের ভিতর 4টা লাল বল, 3টা সবুজ বল, 3টা হলো হলুদ বল, এরকম দিয়ে আপনাকে বললাম আপনি একটা বল উঠান, সেটা আপনি কতভাবে উঠাতে পারবেন। বা ধরেন যে আপনাকে আমি একটা, ধরেন যে বাংলাদেশ ক্রিকেট টিমে ধরেন টোটাল 15 জন ক্রিকেটার আছে, তো এই 15 জন ক্রিকেটার থেকে আমি 11 জনকে তো মাঠে নামাবো। তো এই 11 জনকে আমি কিভাবে নামাতে পারবো সেটা কত উপায় হতে পারে। যেমন ধরেন আপনি কি করতে পারেন, আপনি লিটন, সৌম্য এদেরকে নিতে পারেন, আবার ইচ্ছা করলে না শান্ত, তারপরে মুস্তাফিজ, এরকম মানে বিভিন্নভাবে আপনি বাছাই করতে পারেন। তো কতভাবে বাছাই করতে পারবেন সেইটা হলো আমরা এই বিন্যাসে দেখতে পারবো। তা বিন্যাসটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল, তাহলে এই অ্যাপ্লিকেশনগুলো এবং বিন্যাসটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বিশেষ করে আপনারা যখন জব সেক্টরে পরীক্ষা দিতে যাবেন, জব সেক্টরে কিন্তু এই বিন্যাসটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন এসে থাকে। তো এখন যাই হোক, আমরা গুণন বিধিটা একটু দেখি। আগের বার তো আমরা যোগ বিধি দেখলাম যেখানে যোগ করা হয়েছে। তো অ্যাডিশন এখানে হলো প্রোডাক্ট ল বা গুণন বিধি, অর্থাৎ বুঝতেই পারতেছেন যে গুণ করতে হবে। তো কোন ক্ষেত্রে গুণ করতে হবে? যদি একটি কাজ পি সংখ্যক উপায়ে এবং অপর কাজের উপর নির্ভরশীল দ্বিতীয় একটি কাজ কিউ সংখ্যক উপায়ে করা যায়। দেখুন, আগেরটাই ছিল নির্ভরশীল হবে না। আপনি ইচ্ছা করলে যদি ছেলে টিচার নেন তাহলে সেটার উপর কিন্তু মেয়ে টিচার নেওয়া আপনার ডিপেন্ড করতেছে না, বা আপনি মেয়ে টিচার নিলে সেটার উপর কিন্তু ছেলে টিচার নেবেন কি নেবেন না সেটা ডিপেন্ড করতেছে না। এই জন্য ওখানে বলছিল নির্ভরশীল নয়, বাট এখানে কি বলছে নির্ভরশীল হবে। যদি নির্ভরশীল হয় সেক্ষেত্রে আমরা দুইটা উপায়, মোট পি কিউ ইন্টু কিউ উপায়ে সম্পন্ন করতে পারবো। তো যদি নির্ভরশীল হয় সেক্ষেত্রে গুণ করতে হবে, আর যদি নির্ভরশীল না হয় সেক্ষেত্রে যোগ করতে হবে। তাহলে দেখুন যে দুটি কাজের উপর নির্ভরশীল যদি একটা তৃতীয় কাজ থাকে, অর্থাৎ 3টা কাজ হয়, তো 3টে গুণ করতে হবে, পি ইন্টু কিউ ইন্টু আর উপায়ে সম্পন্ন করা যাবে। তো এখন যদি একটা উদাহরণ আমরা দেখি, টাঙ্গাইল থেকে ঢাকা যেতে 3টে পৃথক পথ রয়েছে এবং ঢাকা থেকে চট্টগ্রামে 4টি পৃথক পথ রয়েছে। এখন একজন লোক টাঙ্গাইল থেকে শুরু করে ঢাকা হয়ে চট্টগ্রামে যাবে কিভাবে, কত উপায়? দেখুন, টাঙ্গাইল থেকে ঢাকায় যেতে পারে 3টা উপায়। এখন টাঙ্গাইল থেকে মনে করেন এই যে এটা হলো টাঙ্গাইল আর এটা হলো ঢাকা, তো এই যে একটা উপায়ে, 2টা উপায়, 3টা উপায়। তো আমি মনে করি যে আমি এই একটা উপায়ে গেলাম, একটা উপায়ে গেলে এখন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার কি আছে, আরো
চারটা উপায় রয়েছে। তো এখন আমি এই দিক দিয়ে কিন্তু এই যে দেখুন এটা একটা উপায় হলো, আবার এই সেম পথে গেলে এটা আরেকটা, দুইটা হলো, আবার দেখুন এখানে একটা হলো, এখানে একটা হলো, মানে একটা পথের জন্য কিন্তু আমি টোটাল চারটা উপায় পাচ্ছি। তাহলে তিনটা পথের জন্য কি হচ্ছে, 3 4 12। তাহলে দেখছেন এভাবে কিন্তু আমরা প্রুফ করতে পারলাম যে গুণন বিধিটা যে আমাদের আসলেই কাজে লাগতেছে। তো এখানে 3টা উপায় আর এখানে আছে 4টা উপায়, তো 3 4 হবে কত, 12টি উপায়ে যেতে পারে। তো নেক্সট আমরা যদি আরো একটা জিনিস দেখি যে মনে করি এ এবং বি দুটি সেট এবং এদের উপাদান সংখ্যা এন অফ এ সমান পি এবং এন অফ বি সমান কিউ, তাহলে এরা যদি পরস্পর নিচ্ছেদ সেট হয় এবং অর্থাৎ এ ইন্টারসেকশন বি, এই চিহ্নটা আপনারা জানেন ইন্টারসেকশন সেটে পড়ে আসছেন, ইন্টারসেকশন বা সেট সেট বলে, এটা যদি ফাঁকা হয় মানে নিচ্ছেদ সেট, অর্থাৎ এই যে এটা হলো আপনার এ সেট আর এটা হলো বি সেট, এই দুইটা সেটের মধ্যে যেখানে কোনো কমন উপাদান নাই, ইন্টারসেকশন দ্বারা কিন্তু কমন উপাদান বোঝায়। এখন কমন উপাদান কিছু না থাকা মানে যে এটা চিহ্ন ফাঁকা সেট বোঝায় এটা দ্বারা। তো যদি এরকম হয় তাহলে এন অফ এ ইউনিয়ন বি সমান হবে হলো পি প্লাস কিউ। তো এটার জন্য কিন্তু সেটের চ্যাপ্টারটা আপনাকে একটু ভালো মতো দেখে আসতে হবে, তাহলে কিন্তু আপনি সেটের জিনিসগুলো বুঝতে পারবেন। বিশেষ করে এটাও কিন্তু আপনি ক্লাস 9 10-এ আপনি কিন্তু সায়েন্সের এবং সায়েন্স ছাড়াও যে কোনো ব্যাকগ্রাউন্ডের আপনার যে জেনারেল ম্যাথ যেটা ছিল সেখানে কিন্তু সেট সম্পর্কে আপনারা পড়ে এসেছেন। তো আপনাদের সেট সম্পর্কে যদি একটু বলি যে এটা হলো এ সেট, এটা হলো বি সেট, তাই না? এখন এই যে এন, মনে করেন যে এখানে আমি যদি দেখি 2 3 এ বি, চারটা এখানে দুইটা উপাদান, এখানে উপাদান দুইটা, তাহলে এন অফ এ মানে হলো এর মধ্যে কয়টা উপাদান আছে, কয়টা উপাদান আছে, দুইটা। আচ্ছা আমি আরো একটা দিলাম 1 2 3, তার মানে কয়টা উপাদান আছে, তিনটা। আর এন অফ বি সমান কি হবে বলুন তো, দুইটা, তার মানে দুইটা কি কি আছে, দুইটা এ এবং বি, তার মানে দুইটা। এন দ্বারা হলো নাম্বার বোঝাচ্ছে, অর্থাৎ কয়টা উপাদান রয়েছে সেটা বোঝাচ্ছে। তো এখানে কিন্তু সেটাই দেখাইছে যে এখানে আমি মনে করলাম নাম্বার অফ এ সমান হলো পি, তার নাম্বার এটা তাহলে 3-এর জায়গায় এখন আমরা পি লিখবো, এবং নাম্বার অফ বি সমান কিউ, তাহলে এই 2-এর জায়গায় এখানে আমরা কিউ লিখতেছি। তো এরপরে যদি এ ও বি পরস্পর নিচ্ছেদ সেট হয়, অর্থাৎ দেখুন এখানে যদি আমি এ ইন্টারসেকশন বি করি, তাহলে ইন্টারসেকশন দ্বারা কমনটা বোঝায়। তো এটার মধ্যে কি কোনো কমন উপাদান আছে, নাই কিন্তু 2 3 এ বি, তাই না, কোনো কমন নাই। বা যদি এমন একটা হতো যে মনে করেন 1 2 3, এখানে দেখুন এটা মনে করেন সি, এটা হলো ডি, তাহলে এখানে এন অফ এ ইন্টারসেকশন না কি বলে সি ইন্টারসেকশন ডি সমান কত হতো, এখানে একটা উপাদান আমি দেখতেছি কমন আছে 2, অর্থাৎ এখানকার এ ইন্টারসেকশন ডি যদি এ না তো সি আর কি, সি ইন্টারসেকশন ডি যদি আমি লিখতাম তাহলে কি লিখতাম 2, কারণ 2 এখানে কমন আছে। তো ইন্টারসেকশন দ্বারা কমন বোঝায়, এখানে আমি দেখতেছি এই জন্য এটা কিন্তু একটা সেট কারণ কমন আছে। আর এখানে নিচ্ছেদ সেট মানে এর দুইটার মধ্যে কোনো কমন নাই, সেক্ষেত্রে কি হবে, ইন্টারসেকশন বি মাঝখানে কিছু নাই মানে কি ফাঁকা। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে দেখুন একটা আরেকটার সাথে কিন্তু আপনার ওভারল্যাপ করতেছে না। তো এই ক্ষেত্রে দেখুন আরেকটা আছে কি এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে এ এবং বি এর মধ্যে টোটাল যে উপাদানগুলো রয়েছে সবগুলো, যেমন এখানে 2 3 এ বি আছে, সবগুলো আমি দেখবো 2 3 এ বি, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান কি হবে বলুন তো, 4টা উপাদান, তার মানে 4 হবে। তো আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পারছেন। নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে হলো এই যে দুইটার যে উপাদানগুলো আছে সবগুলোই যোগ হবে। তো এটার উপাদান যদি পি থাকতো এবং এটার উপাদান যদি কিউ হতো তাহলে পি প্লাস কিউ হতো আর কি, তাই না? এগুলো কিন্তু সেটের একদম বেসিক কনসেপ্ট। তো এখন তাহলে যদি নিচ্ছেদ না হয় সেক্ষেত্রে কি হবে, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান পি প্লাস কিউ মাইনাস আর। কেমন করে হচ্ছে দেখুন, এই যে এটার কথা চিন্তা করেন, এখানে আমি যদি দেখুন নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে কি কয়টা হবে এখন বলুন তো, এখানে টোটাল এ সি সেটে কয়টা উপাদান আছে, 2টা, এবং কি কি আছে 1 এবং 2, আর ডি সেটে কয়টা উপাদান আছে, 2টা, এই যে এটা হলো ডি সেট 2 এবং 3 আছে, তাই না, 2 এবং 3। তো প্লাস 2 মাইনাস কি হবে আর, অর্থাৎ আর হলো যে মাঝখানে যে উপাদানটা আছে মানে সেট যেটা আছে, সেট কয়টা উপাদান আছে, একটা শুধু 2, তা 2 যোগ 2 মাইনাস 1 মানে কত হচ্ছে 2 2 4 থেকে একবার দিলে 3। দেখুন এখানে 1 2 3 টোটাল 3টা উপাদানই কিন্তু ছিল। তাহলে আশা করি আপনারা সেটের সূত্রগুলো বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু সেটের যেগুলো একদম বেসিক কনসেপ্ট আমি আগেই বললাম যে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সেটের চ্যাপ্টারগুলো একটু দেখে আসবেন। আপনাদের কিন্তু এসএসসিতে কিন্তু এই সেটের জিনিসগুলো আপনারা পড়ছেন, তো ওখান থেকে একটু আপনারা দেখে আসতে হবে আসলে। তো এরপরে দেখুন, তা এখন কারণ এই বিন্যাস এবং সমাবেশ পরের চ্যাপ্টারটা, এই দুইটা চ্যাপ্টারের জন্য আপনাদের কিন্তু একটু সেটের জিনিসগুলো একটু জানা লাগবে। তো যাই হোক, আমি ধরে নিচ্ছি যে আপনারা ওগুলো জেনে এসেছেন। তারপরেও আমি এখানে যতটা বলা যায় সেটা আমি ট্রাই করব। তা দেখুন এখন আমরা কেন এটা ইউজ করতেছি এখন আমরা বুঝতে পারবো যে ময়মনসিংহ থেকে আমরা টাঙ্গাইল হয়ে ঢাকা যাব। তো ময়মনসিংহ হতে টাঙ্গাইল যাওয়ার পথ আছে 1 2 3 4 5 6টা, ঠিক আছে। আর টাঙ্গাইল হতে ঢাকা যাওয়ার পথ আছে কয়টা, 3টা। যদি এমন হয় তাহলে আমরা টাঙ্গাইল থেকে ঢাকা অথবা ময়মনসিংহ যাওয়ার মোট উপায় কয়টা হচ্ছে, এখানে দেখতেছি এইটার একটার উপর আরেকটা কিন্তু ডিপেন্ডেন্ট হচ্ছে, তাই না? আমরা আগের অঙ্কটা যেভাবে দেখলাম
তাহলে কি হবে, দুইটা কি হবে, কারণ এই যে আপনি একটা পদ দিয়ে যায় এটার উপরে ভিত্তি করে আপনি আবার তিনটা পদ নিতে পারেন, আবার আপনি এইটা নিয়ে নিতে পারেন, এইটার উপর ভিত্তি করে আপনি যে কোনো তিনটার মধ্যে একটা নিতে পারেন। তো এই জন্য তাহলে আমরা এখানে কি হবে 6 × 3, অর্থাৎ তাহলে এখানে কি হচ্ছে জিনিসটা 6 × 3 না আর কি, এখানে হলো যে মোট উপায় বের করতে বলছে। এখানে বলে নেই যে আপনার কি, আগেরটা কি বলছিল, আগেরটা বলছিল যে, দেখি আগেরটা কি বলছিল, আমরা একটু দেখে আসি। আগেরটা আমরা বলছে যে কত উপায়ে যেতে পারবে, তো এখানে কিন্তু সেটা না, এখানে কিন্তু বলছে যে মোট কত উপায়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখি নাম্বার অফ এ ইউনিয়ন বি, এই যে এই সূত্রটা, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি সমান হলো 3 + 6, অর্থাৎ হলো 9 উপায়ে কিন্তু আমরা টোটাল টাঙ্গাইল থেকে ঢাকা যেতে পারি, কি বলে, টাঙ্গাইল থেকে ঢাকা অথবা ময়মনসিংহ যেতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বুঝছি জিনিসটা। এখন কি বুঝলাম বলেন তো, এখানে আগেরটাই আমরা কিন্তু ময়মনসিংহ হতে টাঙ্গাইল থেকে ঢাকা যদি এরকম বলতো, তাহলে কিন্তু আমরা দেখতাম এখানে আছে 6 উপায়, এখানে আছে 3 উপায়, তাহলে 3 × 6 হলো 18 উপায় যদি ময়মনসিংহ থেকে আপনি ঢাকা যাইতেন টাঙ্গাইলের উপর দিয়ে। বাট এখানে বলছে যে টাঙ্গাইল থেকে আপনি ময়মনসিংহ যাবেন অথবা টাঙ্গাইল থেকে আপনি ঢাকা যাবেন। তো টাঙ্গাইল থেকে ময়মনসিংহ যেতে পারি আমরা 6 উপায়ে, তাহলে 6, আর টাঙ্গাইল থেকে ঢাকা যেতে পারি 3 উপায়ে। একটার উপর কি আরেকটা ডিপেন্ডেন্ট? টাঙ্গাইল থেকে আপনি ময়মনসিংহ যে দিক দিয়ে যান, টাঙ্গাইল থেকে তো আবার ঢাকা যাচ্ছেন, তার মানে এইটার উপরে কিন্তু এটা ডিপেন্ডেন্ট হচ্ছে না। বাট যদি আপনি ময়মনসিংহতে ঢাকা যাইতেন টাঙ্গাইলের উপর দিয়ে, সেখানে কিন্তু একটার উপরে একটা ডিপেন্ডেন্ট ছিল। তো যেহেতু এখানে ডিপেন্ডেন্ট না, তাহলে কি হবে, জাস্ট দুইটা যোগ হয়ে যাবে, 6 × 3 মিলে হয়ে যাবে কত, 9টা। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন যে যোজন বিধি, তারপরে গুণন বিধি। এখন গুণন বিধিটা আমরা দেখি, একটু আগে তো যোজন বিধিটা দেখলাম। তো গুণন বিধির ক্ষেত্রে দেখুন নাম্বার অফ এ ইন্টু বি সমান হলো পি ইন্টু কিউ, অর্থাৎ যদি দেখুন সেট যদি ফাঁকা হয়, অর্থাৎ যদি কোনো কমন উপাদান না থাকে সেই ক্ষেত্রে, তাহলে দেখুন এই যে এখন কিন্তু জিনিসটা হয়েছে ময়মনসিংহ থেকে টাঙ্গাইলের উপর দিয়ে ঢাকা যাবেন। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, এখানে আছে টোটাল 2টা, এই যে 2টা, আর এখানে আছে টোটাল 3টা, এই দেখুন 3টা। তাহলে আপনি এই 2 × 3, যেহেতু একটার উপর একটা ডিপেন্ডেন্ট করতেছে, তাহলে দেখুন 3 দুগুণে হলো 6টা। এই যে তাহলে টাঙ্গাইল হতে ঢাকা হয়ে সিলেট যাওয়ার মোট উপায় হলো 6টা। বা যদি এখানে এটা বলতো যে টাঙ্গাইল হতে ময়মনসিংহ যাওয়ার উপায় এবং টাঙ্গাইল হতে ঢাকা হওয়ার উপায় মোট কয়টা, তাহলে সেক্ষেত্রে আপনারা যোগ করতেন কি 2 + 3 সমান কত করতেন, 5 লিখতেন। তো আশা করি আপনারা তাহলে জিনিসটা বুঝতে পেরেছেন যে কাহিনীটা কি আসলে। এখন আমরা তাহলে পরবর্তী টপিকে যাই, 5.1 বিন্যাসের ব্যাখ্যা, অর্থাৎ পারমুটেশন জিনিসটা অ্যাকচুয়ালি কি। আমরা একটু আগে যেটা দেখলাম সেটাও কিন্তু বিন্যাসের মধ্যেই পড়ে, বাট সেই ধারণাটাকে আমরা আর একটু প্রসারিত করব। আমরা আগে পর্যন্ত যে জিনিসগুলো পড়লাম, ওই যে যোজন বিধি বা গুণন বিধি, এগুলো কিন্তু আপনারা 9, 10-এ পড়ে এসেছেন। বাট এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছি যে বিন্যাসটা আরও কিভাবে আমরা করতে পারি, তা সেইটা মানে বিন্যাসের মেইন আলোচনায় কিন্তু আমরা এখান থেকে যাচ্ছি। এই জন্য দেখুন এটা কিন্তু 5.1 এবং আগেরটা কিন্তু 5.0 ছিল, মানে কি জাস্ট প্রারম্ভিক আলোচনা ছিল ওটা, ঠিক আছে। তো দেখুন বিন্যাস জিনিসটা কি, কতগুলো নির্দিষ্ট জিনিস বা বস্তু হতে কয়েকটি বা সব কয়টি প্রত্যেকবার নিয়ে যতভাবে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে এক একটা বিন্যাস বলে। কিছু নির্দিষ্ট জিনিস আপনাকে দেওয়া হয়েছে, ধরেন 10টা আপনাকে চকলেট দেওয়া হয়েছে, এই 10টা লাল নীল সবুজ বিভিন্ন রকম চকলেট দেওয়া হয়েছে, এর মধ্যে নির্দিষ্ট 5টা চকলেট আপনি কিভাবে বাছাই করতে পারবেন সেটাই কিন্তু আপনি বের করতে পারবেন কিভাবে, বিন্যাস করে। তো দেখি মোট কত রকমের সাজানো যাবে, সেটাই হলো মোট বিন্যাস সংখ্যা। যেমন স্পষ্টতে আমরা যদি আরেকটু সুন্দর করে বলি, তাহলে দেখুন মনে করেন এখানে আপনাকে আমি 3টে অক্ষর দিলাম, এ বি এবং সি। তো 3টে অক্ষর থেকে প্রত্যেকবার আমি একটা করে নিচ্ছি। তো আমি হয় এ নিতে পারবো, দেখুন, তা আবার হয় আমি ইচ্ছা করলে বি নিতে পারবো, আবার হয় ইচ্ছা করলে আমি সি নিতে পারবো। তাহলে মোট বিন্যাস হলো কয়টা, 3টা, যদি আমি একটা করে নিই। যদি 2টা করে নিই সেক্ষেত্রে আমরা এ বি নিতে পারবো, অথবা বি সি নিতে পারবো, অথবা এ সি নিতে পারবো, অথবা দেখুন এ বি আর এখানে দেখুন কি আছে বিএ, আবার বিসি সিবি, এসি সিএ, মানে জাস্ট ক্রমটা পরিবর্তন করলেও কিন্তু এখানে সেটাও আমি একটা বিন্যাস হিসেবে ধরে নিব, ঠিক আছে। মনে করেন যে আপনাকে আমি হলো দিলাম হলো, মনে করেন যে একটা 3টা খেলনা আছে আপনার কাছে, একটা হলো আছে গাড়ি, একটা আছে হলো আপনার বন্দুক, আর একটা আছে হলো মনে করেন যে বল। 3টা খেলনা আছে, তো আপনি প্রথমে গাড়ি নিলেন, পরে হলো বন্দুক নিলেন, আবার আপনি ইচ্ছা করলে প্রথমে বন্দুক নিতে পারেন, পরে গাড়ি নিতে পারেন। 2টা কিন্তু আমি আলাদাভাবে ধরতেছি, ঠিক আছে। কারণ আপনি এখানে প্রথমে গাড়ি নিয়েছেন, তারপরে আপনার একটু পরে পছন্দ হলো বন্দুক নিয়েছেন, সেক্ষেত্রে একরকম হিসাব হচ্ছে। আবার আরেকটা ক্ষেত্রে আপনি প্রথমে বন্দুক নিয়েছেন, তারপরে আপনি মনে করলেন যে গাড়িটাও নিব, গাড়ি নিলেন, তো সেক্ষেত্রে কিন্তু অন্যভাবে হিসাব হয়েছে। এখানে দেখুন ক্রমটা অর্থাৎ সিরিয়ালটা কিন্তু এখানে আমরা বিবেচনা করতেছি পারমুটেশনের ক্ষেত্রে। বাট আমরা যখন পরবর্তী চ্যাপ্টারে যাব, অর্থাৎ সমাবেশের কম্বিনেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কিন্তু ক্রমটা বিবেচনা করব না। অর্থাৎ এ বি এবং বি এ কে আমরা কিন্তু একটা ধরবো, 2টা আলাদা করে ধরবো না। বা গাড়ি আর বন্দুক আর গাড়ি আমরা কিন্তু এই 2টাকে মিলে কিন্তু একটা ধরবো জাস্ট, ঠিক আছে। ক্রমটাকে তখন বিবেচনা করব না। বাট বিন্যাসের ক্ষেত্রে কিন্তু ক্রমটাকে বা সিরিয়ালটাকে
উল্টাপাল্টা হলে আমাদের কিন্তু তখন এটা একটু কনসার্নে আনতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, একটু মানে এক এক এই যে ডিফারেন্সটা আর কি সেইটা। যেমন ধরেন যে আপনাকে যদি একটু, আপনারা যারা প্রোগ্রামিং সম্পর্কে একটা আইডিয়া আছে আপনাদের, সেটা আপনারা জানেন যে প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিছু কিছু হয়, যেমন হলো যে সি প্রোগ্রামিং, এটা কিন্তু কেস সেন্সিটিভ নয়, অর্থাৎ আপনি ইচ্ছে করলে বড় হাতের অক্ষর বা ছোট হাতের অক্ষর দিয়ে কিন্তু লেখাগুলো লিখতে পারেন। বাট পাইথন বা এরকম কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু কেস সেন্সিটিভ হয়, অর্থাৎ বড় হাতের এবং ছোট হাতের মধ্যে কিন্তু এখানে হিউজ ডিফারেন্স, আপনি কিন্তু ওখানে এরর দিবে বড় হাতের জায়গায় ছোট হাতের বা ছোট হাতের জায়গায় বড় হাতের ইউজ করলে। তো এরকম এক একটার ক্ষেত্রে এক একটা জিনিস আছে, সেটার উপর ভিত্তি করে আমাদের বুঝতে হবে। তো সেই রকম বিন্যাস এবং আমাদের সমাবেশের মধ্যে কাহিনী হলো যে বিন্যাসের ক্ষেত্রে দেখুন আমাদের ক্রমটা সিরিয়ালে উল্টোপাল্টা করলে কিন্তু সে মাইন্ড করবে যে না সিরিয়ালে কোনো উল্টোপাল্টা করা যাবে না, বাট সমাবেশের ক্ষেত্রে কিন্তু সেই সিরিয়ালে উল্টোপাল্টা করলে কোনো সমস্যা নেই। তো এখন 3টা করে আমি নিলাম, তাহলে কিন্তু ABC নিতে পারবো, অথবা আবার ACB, BCA, BSc, CAB, CBA, টোটাল কিন্তু আমি 6 উপায় নিতে পারতেছি। বাট যদি সমাবেশ করতাম সেক্ষেত্রে কিন্তু আমি সবগুলোকেই, দেখুন আপনার কিন্তু জিনিস কিন্তু একই, তাই না, তাহলে একটা নিতে হতো আর কি। তো আশা করি আপনারা তাহলে জিনিসগুলো বুঝতে পেরেছেন। এখন তাহলে বিন্যাসের প্রতীক বা চিহ্ন আমরা কিভাবে অঙ্কগুলো করবো সেটা একটু দেখি। দেখুন বিন্যাসের ইংলিশটা কি, পারমুটেশন। তো পারমুটেশনের পি দেখছেন মাঝখানে আসছে। টোটাল আপনার n সংখ্যক জিনিস আসে, সেখান থেকে আপনি r সংখ্যক জিনিস বাছাই করলেন। সেটাকে আপনি কিভাবে লিখবেন, n, প্রথমে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিলেন, পারমুটেশন বা বিন্যাস করলেন, যখন NPR। আবার আপনি ইচ্ছা করলে এভাবেও লিখতে পারেন, NPR এভাবে লিখতে পারেন। আবার ইচ্ছা করলে PN, R এভাবেও লিখতে পারেন। দেখুন বিভিন্নভাবে লেখা যায়, আমরা সাধারণত এই সিস্টেমটা ফলো করব। তো দেখুন n সংখ্যক বিভিন্ন জিনিস থেকে প্রতিবারে r সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত বিন্যাসকে NPR বা PNR দ্বারা সংকেত দ্বারা প্রকাশ করা হয়। আমরা এই রুলসটা মেইনলি ফলো করব। তো এখন r এর মানটা কিন্তু n অপেক্ষা বৃহত্তর হতে পারবে না, অর্থাৎ আপনাকে আমি 10টা চকলেট দিলাম, সর্বোচ্চ আপনি কিন্তু 10টার মধ্যে 10টা চকলেটই নিতে পারবেন। 10টা চকলেট থেকে আপনি আবার 11টা চকলেট কিন্তু বাছাই করতে পারবেন না। তো এই ক্ষেত্রে এই জন্যই বলা হচ্ছে যে r এর মান, অর্থাৎ যে কয়টা আপনি বাছাই করতে পারবেন সেটা কখনো মূল সংখ্যা অর্থাৎ n এর চেয়ে বড় হতে পারে না। অর্থাৎ n এবং r উভয়ই ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, এবং n অবশ্যই r বা r এর চেয়ে বড় হবে, অর্থাৎ n গ্রেটার দ্যান অর ইকুয়াল টু r হবে। তো দেখুন 10টি ভিন্ন ভিন্ন জিনিস হতে প্রত্যেকবার 8টি বা 6টি বা 3টি বা 10টি করে নিয়ে সাজালে, দেখুন তাহলে প্রথমে আমরা উপরে এখানে লিখব কি n এর ভ্যালু কত, এই যে দেখুন NPR। তো প্রথমে উপরে লিখব n, দেখুন প্রত্যেকটা n এর ক্ষেত্রে এখানে যেহেতু টোটাল 10টা আছে তো 10টা করে, এবং আমরা r মানে যে কয়টা করে আমরা নিচ্ছি, তো এখানে দেখুন প্রত্যেকবার 8টা, 6টা, 3টা করে এবং 10টা করে নিচ্ছি, এই জন্য নিচে r এর জায়গায় দেখুন এই r এর জায়গায় আমরা কিন্তু 8, 6, 3 এবং 10 আমরা নিচ্ছি। তো এভাবে দেখুন 10p10, অর্থাৎ r এর ভ্যালু যেটা সেটা কিন্তু সর্বোচ্চ n পর্যন্ত হতে পারে, কিন্তু n এর চেয়ে কিন্তু বেশি হতে পারবে না। মানে 10p11, 10p11 বা 10p12 এগুলো কিন্তু আপনারা লিখতে পারবেন না, 10p10 পর্যন্ত সর্বোচ্চ লিখতে পারবেন। তো এখানে n কে হলো উপসর্গ বা প্রিফিক্স এবং r কে অনুসর্গ বা সাফিক্স বলা হয়, যেহেতু আগে যেটা আছে সেটাকে বলে প্রিফিক্স এবং পরে যেটাকে আছে সেটাকে বলে সাফিক্স। আপনারা ইংলিশে পড়ে এসেছেন প্রিফিক্স এবং সাফিক্স, যেমন ধরেন যে আন্ডারস্ট্যান্ড। তো এইটার সামনে আমি যদি একটা মিস দিই, এটা কিন্তু একটা প্রিফিক্স হলো, মিস আন্ডারস্ট্যান্ড। তাহলে কি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, মিস আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে ভুল হওয়া। তো এটা কিন্তু একটা আপনার কি হলো, প্রিফিক্স হলো। এরকম কিন্তু আমরা প্রিফিক্স সাফিক্স আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, ওখানে ইংলিশে প্রিফিক্স সাফিক্স অন্যরকম, ওখানে প্রিফিক্স সাফিক্সের কাজ আছে, অনেক কিছু আছে। তো ওগুলো আমরা এখানে যাচ্ছি না, আমরা এখানে ম্যাথের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু উপপাদ্য এখন দেখে নিই। যে যদি কোনো একটি কাজ n উপায়ে এবং n উপায়ের প্রতিটি কাজ আবার ভিন্ন ভিন্ন m উপায়ে করা যায়, তাহলে ওই কাজটি মোট m × n উপায়ে করা যাবে। অর্থাৎ গুণনের যে ওই যে গুণন যে বিধিটা আছে, অর্থাৎ প্রোডাক্ট রুল যেটা আছে ওইটাই আর কি এখানে একটু বলছে। অর্থাৎ একটা কাজে m উপায় এবং অন্য কাজ যদি n উপায় করা যায়, তাহলে দুইটি কাজে m × n উপায় করা যাবে। আমি যদি একটু সহজ করে বলি জিনিসটা, যেমন ঢাকা থেকে বরিশালে যেতে 3টা পথ এবং বরিশাল থেকে ভোলায় যেতে 2টা পথ হলে ঢাকা থেকে বরিশাল হয়ে ভোলা যাওয়ার কাজটা মোট এই 3 আর এই 2, 3 দুগুণে কত হলো 6 উপায় করতে পারবে, যখন আপনার একটা কাজের উপর আরেকটা কাজ নির্ভরশীল হবে সেই সময় অবশ্যই। এবং এই যে দেখুন আমরা এখানে দেখতেছি যে ঢাকা থেকে বরিশালে আমি 3টা পথে যেতে পারি, বরিশাল থেকে ভোলায় আমি 2 পথে যেতে পারি। তো 3 দুগুণে 6 যদি আমি ঢাকা থেকে বরিশাল হয়ে ভোলা যেতে চাই। বাট বরিশাল থেকে যদি ঢাকা যেতে চাই এবং ভোলা যেতে চাই, দুইটা যদি আলাদা করে নেই, যে বরিশাল থেকে আমি ঢাকায় এবং ভোলায় মোট কত উপায় যেতে পারবো, তখন আমার এখানে হতো 3 আর এখানে হতো 2, তখন কিন্তু 2টা যোগ হতো। বাট আমাকে যেহেতু বলছে ঢাকা থেকে বরিশালের উপর দিয়ে আমার ভোলায় যেতে হবে, তো একটা আমার ঢাকা থেকে বরিশাল পর্যন্ত আমি কিভাবে যাচ্ছি সেটার উপর আমার বরিশাল থেকে ভোলাটা নির্ভরশীল হচ্ছে বলেই আমরা কিন্তু এখানে 3 × 2 অর্থাৎ 6 উপায়ে আমরা করতেছি। তো এখন তাহলে আমরা নেক্সট টপিকে যাচ্ছি 5.2, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে r সংখ্যক
সংখ্যক জিনিস যেটা আমরা করব বাছাই করব সেটা এখন যখন যেখানে বিভিন্নভাবে হতে পারে আর কি। তো দেখুন আমরা কিভাবে করতে পারি যখন পরস্পর বিভিন্ন জিনিসের বিন্যাসটা কিভাবে হতে পারে, যে এনপিআর অর্থাৎ এন সংখ্যক জিনিসটাকে আর সংখ্যক জিনিস আপনি এনপিআর উপায় নিতে পারবেন। একটু আগে যে কথাটা আমি বললাম, এখন আর সংখ্যকের প্রত্যেক স্থানটিকে এন সংখ্যক জিনিসের যে কোনো একটি বসানো যেতে পারে। প্রথম স্থানটি কিন্তু এন উপায়ে নেওয়া যাবে, অর্থাৎ আপনি মনে করেন যে টোটাল 3টা আপনার জায়গা আছে, তো টোটাল আপনার এখানে 3টা আমার জিনিসের স্থান ফাঁকা আছে, তো আপনার কাছে 10টা জিনিস আছে। তো এই প্রথম পজিশনে আপনি কিন্তু 10টাই বসাতে পারতেছেন, তাই না? কারণ আপনার হাতে 10টাই আছে, এই জন্য প্রথম পজিশনে কিন্তু আমি এন যত হবে সেই এন সংখ্যকই হবে। দ্বিতীয় পজিশন যেটা সেটার ক্ষেত্রে কি হবে, আপনার কিন্তু একটা কমে গেল, তাই না? তাহলে এখানে টোটাল যদি 10টা থাকতো তাহলে 10টার মধ্যে একটা তো আপনি বসাই ফেলছেন, আর থাকলো আপনার 9টা, তার মানে আপনি দ্বিতীয়টা 9 উপায়ে বসাতে পারতেছেন। অর্থাৎ আমি যদি জেনারেলাইজ করি তাহলে হবে কি, এটা যদি এন উপায়ে বসানো যায় তাহলে এখানে একটা আপনি বসাই ফেলছেন, তাহলে বাকি থাকলো n-1 উপায়। সিমিলারলি তারপরটা আপনি কিভাবে করতে পারবেন, n-2 উপায়। এভাবে কিন্তু এক এক করে কমতেছে, তাই না? তাহলে দেখুন প্রথম দুইটি শূন্যস্থান একসঙ্গে পূরণ করা যায়। আমি যদি প্রথম দুইটা নিই তাহলে প্রথমটা করা যেত n উপায় এবং পরেরটা করা যেত n-1 উপায়। তাহলে মোট একসঙ্গে পূরণ করা যাবে কিভাবে, যেহেতু একটার উপর একটা নির্ভরশীল হচ্ছে, মানে একটা জিনিসকে আপনি আবার সেকেন্ড টাইম বসাতে পারতেছেন না, তাহলে কি হচ্ছে n-n-1 গুণ হচ্ছে আর কি, তাই না? গুণ বিধি অনুসারে গুণ হচ্ছে। তার মানে npr সমান এখানে npr সমান হলো n-n-1 হচ্ছে, এবং সেক্ষেত্রে আসলে npr না, v2, কারণ এখানে দুইটা পজিশন। আবার 3 নম্বর পজিশন যখন আসবে তখন আবার কি হবে, n-1 হবে। দেখুন n-1 যখন np3, তার মানে আপনি বুঝতেছেন যে n এর ভ্যালুটা কিন্তু এক এক করে কমতেছে, এবং এইখানে যেটা থাকে যদি 2 হয় তাহলে কিন্তু 2 এর থেকে 1 কম দিলে কত হয়, 1, সেখানে এসে থেমে যাচ্ছে। আবার যদি 3 হয় তাহলে কিন্তু 3 থেকে 1 কম দিলে কত হয়, 2, সেখানে যায় কিন্তু থেমে যাচ্ছে। এবং আরেকটা হলো এখানে যেটা থাকলো সেই কয়টা কিন্তু উপাদানের গুণফল হচ্ছে, এখানে 2 এ দেখুন 2টা উপাদানের গুণফল, 3 হলে কিন্তু আমার এখানে 3টা উপাদানের গুণফল। কিন্তু যেহেতু প্রথমটা n, এজন্য কি হবে, এখানে যে সংখ্যার মানটা থাকবে সেখান থেকে কিন্তু আমার এই লাস্টের এই মানটা 1 কম হবে। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। এইভাবে অগ্রসর হলে দেখা যাবে যতগুলো শূন্যস্থান পূরণ করা হয়েছে উপায়সমূহের সংখ্যায় ততগুলো উৎপাদক থাকবে, যেটা আমি একটু আগে বললাম যে টোটাল np3 মানে 3টা গুণফল, np6 মানে 6টা গুণফল, npn মানে nটা গুণফল। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে যতগুলো স্থান পূরণ হয় সেটি হলো প্রাপ্ত উৎপাদক সংখ্যার সমান। এভাবে আর সংখ্যক শূন্যস্থান একত্রে n সংখ্যক জিনিসটা পূর্ণ করে, তাহলে মোট উপায়টা কি হচ্ছে, n দেখুন n ইন্টু n মানে npn যদি হয়, n পর্যন্ত আমি যদি না npr যদি হয় মানে r পর্যন্ত আমি যদি নিতে চাই, তো r পর্যন্ত নিতে হলে আমাকে কি করতে হবে, n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3, এভাবে কত পর্যন্ত যাবে, টোটাল 8টা উৎপাদক হবে এখানে, তাই না? লাস্টে ফাইনালি যেটা আসবে এরকম করতে 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 লাস্টটা কি হবে বলুন তো, আর যেহেতু এখানে আছে তাহলে r থেকে 1 কম দিলে r-1, তাহলে n-r-1, এটা হবে আমার, যদি r পর্যন্ত নিতে চাই তাহলে আমার এটা হবে আমার লাস্ট উৎপাদক। এবং টোটাল উৎপাদক কয়টা হবে বলুন তো, টোটাল উৎপাদক হবে আমার টোটাল আর সংখ্যক, তাই না? আশা করি তাহলে উৎপাদক সংখ্যা এবং এই যে লাস্ট উৎপাদক কোনটা সেটা আপনি ডিফারেন্সটা বুঝতে পারতেছেন। তাহলে দেখুন npr সমান n ইন্টু n-1 ইন্টু n-2, দেখুন লাস্টে n-r+1 যেটা আমি বললাম একটু আগে। তো এরপরে দেখুন তাহলে এখন আমরা সেখান থেকে একটা অনুসিদ্ধান্ত বা করলারি, অনুসিদ্ধান্ত ইংলিশ কি, করলারি একটা অনুসিদ্ধান্ত ড্র করতেছি যে n সংখ্যক বিভিন্ন জিনিসের সবগুলো একত্রে নিয়ে বিন্যাসের সংখ্যাটি নয়। তা সবগুলো জিনিস একসঙ্গে নেওয়ার অর্থ হলো r ইকুয়াল n হবে, অর্থাৎ সবগুলো যদি আমি একসাথে নেই তাহলে কি হবে, r এর ভ্যালুটা n হয়ে যাচ্ছে, তাই না? কারণ n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিসই আমি নিচ্ছি, অর্থাৎ npn হচ্ছে। তো npn এর ভ্যালু কত সেটা আমি একটু যদি করি তাহলে আমি আপনাদের বলতেছিলাম এখানে টোটাল উৎপাদক কয়টা হবে, এখানে যেটা যে সংখ্যাটা থাকবে এখানে আপনার টোটাল উৎপাদকও কিন্তু সেই কয়টাই হবে, অর্থাৎ nটা উৎপাদক থাকবে। এবং লাস্ট উৎপাদক কত হবে, লাস্ট উৎপাদক কি হয়, এখানে যেটা থাকে তার থেকে 1 কম হয়, তার মানে n ইন্টু n-1, এভাবে কমতে কমতে লাস্টটা কি হবে, n-n+1 হয়ে যাচ্ছে, তাই না? এই যে দেখুন n-n+1 হয়ে যাচ্ছে। তো তাহলে কি হচ্ছে সেটা অনুসারে আমরা কিন্তু দেখুন n ইন্টু n-1 ইন্টু n-2, লাস্টে কিন্তু এটা কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি গেলে কি হচ্ছে, ফ্যাক্টোরিয়াল n হচ্ছে। তো ফ্যাক্টোরিয়াল n হলে, আচ্ছা বলুন তো এটা n-n+1 কেন, -1 কেন না? কারণ দেখুন এই যে বলছিলাম যে কি হবে, লাস্টে যেটা থাকবে তার চেয়ে কি হয়, 1 কম হয়। তাহলে দেখুন n ইন্টু n-1, এভাবে করতে 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 n
লাস্ট কোনটা আছে n, সেটা থেকে কি হবে n, সেটা থেকে এক কম হবে n-1 হলো, তাহলে এটা তো হলো। তা এটাকে যদি আমি একটু ঠিক করি তাহলে দেখুন মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে -n, মাইনাসে মাইনাসে +1, দেখছেন এই জন্য কিন্তু n-n+1 হয়েছে আমার লাস্টেরটা, তাই না? এই দেখুন n-n+1 হয়েছে লাস্টেরটা। তো আশা করি আপনার কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে কেন এখানে প্লাস হলো আর কি, কারণ এখানেতে এক কমার কথা, তাই না? তো আচ্ছা এই পর্যন্ত হলে এখন এটা তো কাটা যায়, লাস্টেরটা কি থাকলো? লাস্টেরটা থাকলো 1। তাহলে আমরা হলো এই যে ফ্যাক্টোরিয়ালটা সম্পর্কে কি আপনারা জানেন যে 1 ফ্যাক্টোরিয়াল মানে কি 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 × 1, 3 ফ্যাক্টোরিয়াল মানে কি, আচ্ছা সমান এটা 3 × 2 × 1, অর্থাৎ যতই আপনি করেন তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে কি হবে n × n-1 × n-2, এভাবে কিন্তু লাস্টে কত আসবে 3, 2, 1, মানে লাস্টে এভাবে মানে সবগুলো গুণফল হবে। তাহলে দেখুন এখানে কিন্তু সেটাই হচ্ছে n × n-1 × n-2, লাস্টে কিন্তু 1 হচ্ছে, অর্থাৎ এটাকে আমি একবারে বলতে পারি ফ্যাক্টোরিয়াল n। এখন তাহলে n সমান কি হলো ফ্যাক্টোরিয়াল n। তো আচ্ছা ফ্যাক্টোরিয়াল সম্পর্কে তাহলে আপনারা বুঝতে পারলেন আশা করি, ফ্যাক্টোরিয়াল মানে জাস্ট গুণফল, এবং এই চিহ্নটাকে কিন্তু ফ্যাক্টোরিয়াল বলা হয়। এবং এই চিহ্নটা আপনি যদি ক্যালকুলেটরে দেখেন তাহলে ক্যালকুলেটরে কিন্তু এই চিহ্নটা বসালেই তাহলে কিন্তু আপনি মানে জাস্ট ক্যালকুলেটর 5 লিখবেন, লেখার পরে শিফট চাপে তারপরে একটা বাটনে দেখবেন উপরে কিন্তু এরকম একটা, কোন বাটনটা আমার মনে নেই, সেই বাটনটার উপরে এরকম আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে। তো এই চিহ্নটা দিলেন, দিয়ে ক্লিক করবেন, দেখবেন যে আপনি 5 ফ্যাক্টোরিয়াল সমান কত হচ্ছে 5 × 4 × 3 × 2 × 1, অর্থাৎ 4 5 20, 3 20 60, 7 2 120 আপনার অ্যান্সারটা দেখাবে আর কি। তো এভাবে n-1 হলে কি হবে বলুন তো? তাহলে এই যে এটা যেটা হচ্ছে লাস্টেরটা কত হবে? লাস্টেরটা আমি জানি যে এইখানে যেটা থেকে n-1 যেটা থাকে সেটা থেকে আরো এক কম যায়, তাই না? তো এটা যদি হয় তাহলে দেখুন n-n মাইনাসে মাইনাসে +1 -1, তাহলে আমার কি হচ্ছে এই যে আচ্ছা n-1 এটা এখানে যাচ্ছে তো আর কি, তাহলে মাইনাসে মাইনাসে +1, তাহলে এখানে কত হচ্ছে এটা কাটা গেল, থাকলো হলো 1 + 1 মানে 2, তার মানে লাস্টের উপাদানটা আমার হচ্ছে 2, মানে এটা থেকে এক কম হবে, বোঝা যাচ্ছে। এখানে n এর জায়গায় আমি n-1 করলাম, তাহলে আগে n লিলে লাস্টেরটা যদি 1 হয় তাহলে n-1 হলে লাস্টেরটা কি হবে 2, তাই না? তাহলে দেখুন n × n-1 × n-2, তাহলে এখন ফ্যাক্টোরিয়াল দিয়ে লাস্টে কিন্তু আমি পাচ্ছি হলো 3, 2, 1, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল n। তো 2 লাস্টে 2 আছে তো, তাই না? লাস্টে 2 পর্যন্ত আছে, তো 2 যেহেতু আছে লাস্টে আমি এটার সাথে যদি এক গুণ করি বা গুণ নাও করি জিনিসটা একই থাকবে, তাই না? তো এই জন্য লাস্টে আমি এক গুণ করে দিলাম, এবং এক গুণ করে দিলে সেটা কিন্তু আমার সিমিলারলি আবার এইটা আবার এটা দেখুন এই যে এটা এই দুইটা তো কাটাকাটি গেল, এটা দেখুন দুইটা কিন্তু সেম হয়ে গেল। তো সেম হলে এটাও কিন্তু আমি ফ্যাক্টোরিয়াল n বলতে পারতেছি, অর্থাৎ npn আর npn-1 কিন্তু আমি সেম, তাই না? যদি কারণ দুইটার ক্ষেত্রেই কিন্তু আমি ডান পাশে ফ্যাক্টোরিয়াল n পাচ্ছি, তাহলে npn সমান হলো npn-1। নেক্সট আমি অনুসিদ্ধান্ত 2 এ দেখি, এখানে দেখি npr সমান হলো ফ্যাক্টোরিয়াল n/ফ্যাক্টোরিয়াল n-1, এটা একটা n-r, এটা একটা সূত্র, এই সূত্র দিয়েই কিন্তু আপনার ম্যাক্সিমাম ম্যাথগুলো করতে হবে। তারপরে দেখুন 0 ফ্যাক্টোরিয়াল 0 হলে কি হবে? ফ্যাক্টোরিয়াল 0 হলে দেখুন npn সমান হলো ফ্যাক্টোরিয়াল n বাই, এই যে এই সূত্র অনুসারে আমি বসাচ্ছি আর এর জায়গায় n, তাহলে এই আর এর জায়গায় n, তো n - n মানে এখানে কাটাকাটি যায়, কি হলো 0 ফ্যাক্টোরিয়াল মানে হলো 1, ঠিক আছে? তাহলে npn সমান হলো ফ্যাক্টোরিয়াল n, তার মানে আপনি এখান থেকে আপনি বুঝতেছেন যে ফ্যাক্টোরিয়াল 0 মানে কি হবে 1 হবে। ওকে, এই যে দেখুন 0 ফ্যাক্টোরিয়ালকে 1 এর সমান ধরতে হবে। নেক্সট স্টেপের np0 সমান কি হবে? np0 হলে কি হবে বলুন তো? এই যে এই জায়গায় জাস্ট এই জায়গায় 0 হয়ে যাচ্ছে, তার মানে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n, কারণ এই যে n-0 দিলে তো আর কি কাটাকাটি করে তো 0ই হচ্ছে, তাহলে সেটা হলে কি হচ্ছে এটা কাটা যাচ্ছে, থাকলো কত 1, দেখুন np0 সমান n ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n, কাটাকাটি করে আসলো 1। তো আশা করি আপনারা যারা জিনিসগুলো বুঝতে পারলেন, সূত্রগুলো বিশেষ করে এই সূত্রটা আপনার বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো মতো আপনার মনে রাখতে হবে। তাহলে নেক্সট এখন আমরা একটা প্রশ্নের অ্যান্সার দেখি, তাহলে কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন যে কিভাবে আমাদের ম্যাথগুলো আসে। তো এটা হলো একটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেটা আমি আপনাদের উদাহরণ হিসেবে এখানে নিয়ে এসেছি। তো দেখুন, একটা বালকের কাছে মোট 11টা বিভিন্ন বস্তু আছে, যার মধ্যে 5টা কালো এবং 6টা সাদা, এবং একটা কালো বস্তু মাঝখানে রেখে সে 3টি বস্তু এক সারিতে কত প্রকারে সাজাতে পারে। তো 11টা বস্তু রয়েছে, তার মানে আমার এখানে টোটাল ঘর আছে 11টা, যার মধ্যে 5টা কালো এবং 6টা সাদা, এবং একটা কালো বস্তুকে আমি মাঝখানে রাখলাম। তো একটা কালো বস্তু আমি মাঝখানে রেখে ফেললাম, তার মানে কালো আমার কিন্তু একটা এখানে কমে গেল, তাহলে 4টা হয়ে গেল এখন, তাই না? তো এখন এই পাশে কয়টা আছে? এখানে যেহেতু 11টার মধ্যে আমি এখানে মাঝখানে একটা বসাইছি, তাহলে এই পাশে এবং এই পাশে টোটাল মিলে কয়টা হলো? টোটাল মিলে আমার এখন 10টা থাকলো, তাই না? এখানে তাহলে এখানে কত হচ্ছে? এই পাশে 5টা থাকলো, এই পাশে হলো 5টা থাকলো, তাই না? তো এখন দেখি, সর্বদা কালো বস্তুকে মাঝখানে রাখতে হবে। তাহলে এখন এই যে 5টার মধ্যে একটা বস্তু একটা স্থানে রাখা যাবে হলো 5p1 পাবে। এই যে এই পজিশনে এই পজিশনে আমার কি করতে হবে? একটা বস্তু আমি রাখতে পারবো, এবং কোন বস্তুটা আমি রাখবো? যেহেতু কালো বস্তু রাখবো, কালো বস্তু টোটাল আছে 5টা, তো
5টা থেকে আমি একটা রাখবো তাহলে NPR, তো 5টা থেকে আমি একটা রাখবো তাহলে কি হবে 5P1, তাহলে এই যে এই পজিশনে আমি রাখতে পারবো কিভাবে, এই যে এই 5P1 উপায়ে। তো এটা তাহলে মাঝখানটা ক্লিয়ার হলো। এখন এই বাকি দুই সাইড আমরা দেখি। তো বাকি দুইটা স্থানে মোট টোটাল 5 এবং 5 10টা পজিশন রয়েছে। তো 10টা পজিশনের মধ্যে আমি রাখতে পারবো কিভাবে 10P2 উপায়ে। তো 10P2 উপায়ে যদি হয় তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা দেখুন 5P1 ইন্টু 10P2, কারণ একটার উপর কিন্তু এখানে আরেকটা ডিপেন্ডেন্ট হচ্ছে, কারণ এইটার উপর ভিত্তি করে কিন্তু বাকি দুইটা আমার কাজ করতেছি। তো 5P1 ইন্টু 10P2 সমান হচ্ছে হলো, এই যে জাস্ট ক্যালকুলেটরে বসাবেন, দেখবেন যে অ্যান্সার আসলো কত 5, আর এখানে আসলো হতো ক্যালকুলেটরে বসালে দেখবেন 10P2 ডাইরেক্ট কিন্তু লেখা যায়, 10 লিখবেন তারপরে P লিখবেন তারপরে আপনার 2 লিখবেন। P কিন্তু জাস্ট P লিখলে হবে না, দেখবেন একটা জায়গায় NPR লেখা আছে, ওই জায়গায় লিখবেন। আরেকটা NCR লেখা আছে, যেখানে NPR আছে সেটা যারা আপনার পারমুটেশন বা বিন্যাসের গুলো করবেন এবং যখন কম্বিনেশনের অঙ্ক করবেন সেক্ষেত্রে আপনার NCR যেটা সেই ফাংশনটা ইউজ করবেন। তো এটা করলে তাহলে দেখুন যে ভ্যালু চলে আসবে, ভ্যালু চলে আসার পরে গুণ করবেন, দেখবেন যে 450 উপায় আমাদের টোটাল চলে আসতেছে উপায় জিনিসটা। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো 450। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন যে এইখানে হলো দুইটা স্থানে বাকি 10টা বস্তু রাখা যাবে 10P2 উপায়ে। তো টোটাল এখানে বাকি 10টা বস্তু, কারণ এখানে 11টা বস্তুর মধ্যে একটা বস্তু কমাইলে তাহলে থাকলে 10টা বস্তু, 10টা বস্তুর মধ্যে অবশিষ্ট দুইটা পজিশন আছে। আচ্ছা, এখানে আসলে আমি কি করছি, এখানে তিনটা বস্তুর কথা বলছো, তাহলে এখানে 5টা করে নাই আর কি। এখানে একটা পজিশন আছে, এখানে একটা পজিশন আছে, তিনটা পজিশনের মধ্যে মাঝখানে আপনি রাখছেন 5P1 উপায়ে। এখন এই পজিশন এবং এই পজিশনের মধ্যে টোটাল আছে আর 10টার মধ্যে এখানে একভাবে রাখতে পারবেন আর এখানে একটা রাখতে পারবেন, তার মানে 10P2 হইল আর কি। ঠিক আছে, তাহলে আশা করি এখন আপনারা জিনিসটা ক্লিয়ার হতে পারছেন যে এখানে আসলে টোটাল 3টে পজিশন বলছে, 10টা পজিশন, 11টা পজিশন বলে না, 3টে পজিশন বলছে, 11টা বস্তু 3টে পজিশনে রাখতে হবে। ওকে ফাইন। নেক্সট প্রশ্নে আমরা দেখতেছি সবগুলো বিভিন্ন নয় এরূপ জিনিসের বিন্যাস কিভাবে করব। n সংখ্যক বিভিন্ন জিনিসের মধ্যে p সংখ্যক x, q সংখ্যক y এবং r সংখ্যক z এবং অবশিষ্টগুলো ভিন্ন জিনিস, অর্থাৎ সবগুলো এখানে কি সেম নয়, তাই না, সবগুলো বিভিন্ন নয়। মানে p সংখ্যক x আছে, মানে x আছে হলো x এরকম কয়টা আছে, p সংখ্যক x আছে, আবার y আছে অনেকগুলো, মানে একই রকম জিনিস অনেকগুলো আছে। এরকম যদি হয়, আগেরটা আমরা সবগুলো দেখছি যে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা জিনিস ছিল, বাট এখানে আমরা দেখতেছি যে যদি একই রকম হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, নির্ণয় বিন্যাস সংখ্যা আমরা ধরে নিলাম k, অর্থাৎ k ইন্টু ফ্যাক্টোরিয়াল p ইন্টু ফ্যাক্টোরিয়াল q ইন্টু ফ্যাক্টোরিয়াল r। নর্মালি যখন p সংখ্যক আছে তাহলে ফ্যাক্টোরিয়াল p, q সংখ্যক আছে তার মানে ফ্যাক্টোরিয়াল q, আবার r সংখ্যক মানে ফ্যাক্টোরিয়াল r। এবং নির্ণয় বিন্যাস সংখ্যা যেহেতু k উপায়ে, তাহলে k দ্বারা আমরা গুণ করলাম, টোটালটা কিন্তু আমার ফ্যাক্টোরিয়াল n হচ্ছে। তো সেখান থেকে আমরা কিন্তু দেখুন জাস্ট আমরা যদি পক্ষান্তর করি, পক্ষান্তর করার পরে দেখুন k সমান ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল p ইন্টু ফ্যাক্টোরিয়াল q ইন্টু ফ্যাক্টোরিয়াল r। এই পদ্ধতিটাকে এক জাতীয় জিনিসের যে কোনো জিনিসের গ্রুপের ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। তো এই জিনিসটা সম্পর্কে আপনারা আরেকটু ভালো বুঝতে পারবেন আমরা যখন ম্যাথগুলো করব তখন। যেমন এরকম থাকলো যে মনে করেন যে আপনি আপনার 10 মনে করেন যে এডুকেশন, আচ্ছা এডুকেশন না, মনে করেন যে ইল এর মধ্যে দেখুন এই আই আর হলো ডাবল এ, তাহলে এখানে দেখুন এক জাতীয় দুইটা আছে, মানে এল আছে দুইটা, টোটাল 3টার মধ্যে এল দুইটা আছে। তাহলে দেখুন আমাদের বিন্যাস সংখ্যা কি হবে, উপরে আমি কি লিখবো ফ্যাক্টোরিয়াল n, এখানে টোটাল পজিশন আছে 3টা, তো ফ্যাক্টোরিয়াল 3, এবং নিচে কি হবে, নিচে হবে হলো যে আপনার দেখুন p সংখ্যক q x, মানে একই জিনিস যেটা আছে সেটাকে আমরা নিচে ফ্যাক্টোরিয়াল হিসেবে লিখবো। এখানে তাহলে একই সংখ্যক দুইটা l আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 হবে। যদি আরো কিছু হতো, মনে করেন যে ইলনেস হতো, তাহলে 1 2 3 4 5 6 7টা হতো, তাই না, তাহলে ফ্যাক্টোরিয়াল 7 হতো এটা, এবং নিচে হতো ফ্যাক্টোরিয়াল 2, যেহেতু l দুইটা আছে আর এখানে দেখুন s আছে দুইটা, তাহলে আরো ফ্যাক্টোরিয়াল 2 হতো। কারণ এই যে দেখুন মানে q সংখ্যক যখন হবে তখন কিন্তু আরো গুণ হচ্ছে, যখন r সংখ্যক হচ্ছে গুণ হচ্ছে, এইভাবে কিন্তু আমরা অঙ্ক যখন করব তখন আশা করি আপনারা বুঝতে পারবেন। তো নেক্সট আমরা দেখি যে n সংখ্যক বস্তুর p সংখ্যাকে এক জাতীয় এবং q সংখ্যক হলে তার বিদ্যমান ক্রস পরিবর্তন করবে না, এরূপ বিন্যাসের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যখন এরকম এই ক্ষেত্রে আমরা তাদেরকে এক জাতীয় বস্তু মনে করতে পারি, যখন বিদ্যমান যে ক্রসটা সেটা পরিবর্তন করবে না। তাহলে কেন আমরা এক জাতীয় বস্তু মনে করব, কারণ বিন্যাসের ক্ষেত্রে ক্রম হলো বিবেচ্য বিষয়, কোনো বস্তুর ক্রম পরিবর্তন না হলে তার জন্য নতুন কোনো বিন্যাস পাওয়া যাবে না। তো এই ক্ষেত্রে যেহেতু এখানে ক্রম হবে আর কি, ক্রম যেহেতু পরিবর্তন করবে না তাহলে আমরা কিন্তু বিন্যাসটাকে সেম ধরবো। তো অর্থাৎ n সংখ্যক বিভিন্ন বস্তুর মধ্যে q সংখ্যক এক জাতীয় এবং q সংখ্যক বস্তু তাদের ক্রম পরিবর্তন না করে এবং n সংখ্যক বস্তুর বিন্যাস হবে হলে a ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল p ইন্টু ফ্যাক্টোরিয়াল q, যদি ক্রম পরিবর্তন না করে সেক্ষেত্রে। তো একই রকম আর কি জিনিসটা। নেক্সট হলো পুনরাবৃত্তি যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব। তো পুনরাবৃত্তি হলে আমরা কি করতে পারি, মনে করেন যে আপনাকে আমি এরকম 3টা পজিশন দিলাম, 3টা পজিশনের মধ্যে মনে করেন যে আপনাকে আমি 5টা বল দিলাম, তো 5টা বলের মধ্যে আপনি এই যে
পাঁচটা বল না, মনে করেন যে আপনি পাঁচটা সংখ্যা দিলাম, মনে করেন 5 4 3 2 1 এরকম। তো আপনি পাঁচটা থেকে এখানে তিনটা উপায় কেমন করে ফিল আপ করতে পারতেন, 5p3 উপায়, তাই না, আমাদের পারমুটেশনের নিয়ম অনুসারে। বাট আমি এখন বললাম কি আপনি কি করতে পারবেন, পুনরাবৃত্তি করতে পারবেন, অর্থাৎ এখানেও 5 বসাতে পারবেন, এখানেও 5 বসাতে পারবেন, এখানেও 5 বসাতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আমার প্রথম পজিশনটা আপনি টোটাল 1 2 3 4 5 উপায়, এবং দ্বিতীয় পজিশনটা আপনি কি করলেন, এখানে একটা বসানোর পরে আপনি এখানে 4 উপায় করবেন, সেটা কিন্তু না। সেক্ষেত্রে আপনি প্রথম পজিশনও 5 উপায়ে, দ্বিতীয়টাও 5 উপায়ে, তৃতীয়টাও 5 উপায়ে আপনি কিন্তু করতে পারতেছেন। তাহলে টোটাল কি হচ্ছে 5 ইন্টু তিনটেই, যেহেতু 5 উপায় করতে পারতেছেন, তাহলে কি হবে 5 কিউব, তাই না, 5 কিউব উপায়। অর্থাৎ তাহলে দেখুন নিচে হচ্ছে আপনার পাওয়ার কত হচ্ছে, পাওয়ার হলো যতবার আপনি বসাতে পারতেছেন, পুনরাবৃত্তি করতে পারতেছেন, সেটা কিন্তু পাওয়ার হিসেবে এখানে আসতেছে, এবং এন টু দি পাওয়ার আপনার যে পাওয়ারটা সেটা কিন্তু আসতেছে আর কি, তাই না। তাহলে দেখুন এখানে প্রথম স্থানটি এন প্রকারে পূর্ণ করা যায়, দ্বিতীয় স্থানটিও এন প্রকারে পূর্ণ করা যায়, যেটা আমি বললাম। তো সবগুলো জিনিসই পুনরায় ব্যবহার করা যায়, অর্থাৎ প্রথম দুটি স্থান কিন্তু প্রথম স্থানে এন উপায়, দ্বিতীয় স্থানে এন উপায়, অর্থাৎ এন স্কোয়ার। আবার তৃতীয় স্থানটাও এন সংখ্যক, অর্থাৎ এন ইন্টু এন, অর্থাৎ এন কিউব হচ্ছে। যেমন এটার ক্ষেত্রে আমি যেটা হয়েছিলাম, মানে তিনটাই একই উপায় করা, তিনটাই করা যাচ্ছে, এখানে এন এর জায়গায় 5 হয়েছে, তো দেখুন এর জন্য 5 কিউব হয়েছে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে যতগুলো স্থান পূরণ করা যায় এন এর সূচকও তত হবে, মানে আপনার যে এন এর যেটা, অর্থাৎ আপনার যে টোটাল যে কয়টা আছে সেটা কিন্তু সবসময় সেম হবে, আর উপরে কি হবে, পাওয়ার হিসেবে যে কয়টা স্থান আছে সে কয়টা হবে আর কি। তাহলে দেখুন আর সংখ্যক স্থানের জন্য কি হবে, এন টু দি পাওয়ার আর উপায়ে পূরণ করা যাবে। তাহলে দেখুন তাহলে বিন্যাস সংখ্যাটা কি হবে, এন টু দি পাওয়ার আর, যখন মনে রাখবেন যে যখন হলো এটা পুনরাবৃত্তি বা রিপিট করতে পারবে সেই ক্ষেত্রে। আবার দেখুন চক্রাকার বা বৃত্তাকার বিন্যাস অর্থাৎ সাইক্লিক পারমুটেশন কোন সময় হবে, যখন বিন্যাসের অন্তর্ভুক্ত বস্তুগুলো একটি সারিতে থাকবে, অর্থাৎ এরকম সারি বরাবর যখন আসবে, এবং এই যে একটা এই একজন পজিশন এরকম করে করে পজিশন, একজনের পাশাপাশি আরেকজন, প্রথম জনের পাশে কিন্তু লাস্টের জন বসছে, এভাবে যদি বসে চক্রাকারে অবস্থায় বসে, সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে সারি বিন্যাস বলতে পারি, বা বৃত্তাকার বিন্যাসও বলতে পারি। বৃত্তাকার সারি বিন্যাস বলবো হলো যখন এরকম সারি হয়ে বসবে, এরকম সিরিয়াল হয়ে বসবে এরকম, আর চক্রাকার বলবো হলো যখন এই লাস্টের জন এবং ফার্স্টের জন পাশাপাশি বসলো, অর্থাৎ বৃত্তাকার বা চক্রাকার অবস্থায় বসলো তখন। তো এখন সারি বিন্যাসের ক্ষেত্রে কি হবে, ফ্যাক্টোরিয়াল এন এর ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল এন বাই এন টি চক্রাকার বিন্যাস হবে, অর্থাৎ এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই এন, অর্থাৎ এন মাইনাস 1 টি চক্রাকার বিন্যাস আমি পাচ্ছি, তাই এই নিচেরটা আর কি ফ্যাক্টোরিয়াল এন হবে না। এবং এন সংখ্যক বিভিন্ন বস্তু চক্রাকার বিন্যাস হবে কি, তাহলে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1 উপায়ে, অর্থাৎ চক্রটিকে উল্টানো গেলে, অর্থাৎ দানবত্তে, অর্থাৎ চক্রটা আপনি এদিক দিয়েও একবার করতে পারেন, আবার এদিক দিয়েও একবার করতে পারেন। তো যেহেতু এইভাবে করলে একবার আপনি ফ্যাক্টোরিয়াল এন পাচ্ছেন, এন মাইনাস 1 পাচ্ছেন, আবার যখন এইভাবে করতেছেন তখন আপনি আরেকটা এন মাইনাস 1 পাচ্ছেন, তাহলে এন মাইনাস 1 বাই এখানে ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 হচ্ছে। তাহলে দেখুন এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। এগুলো আসলে থিওরিটিক্যাল কথাবার্তা, তো থিওরিটিক্যাল কথাবার্তায় আপনাদের হয়তো একটু বোরিং লাগতে পারে, মনে হতে পারে যে এগুলো আসলে বুঝতে একটু অসুবিধা হতে পারে, বাট আমরা যখন ম্যাথগুলো করবো তখন আপনারা কিন্তু রিয়েল লাইফের সাথে যখন রিলেট করতে পারবেন তখন জিনিসটা ভালো বুঝতে পারবেন। তাহলে আমরা যাই হোক, আমরা এগুলো নিয়ে আর বেশি কথা বলি না। যেমন একটা উদাহরণ যদি একটু দেখি, এন সংখ্যক বিভিন্ন রঙের মুক্তা দ্বারা কত রকম হাত তৈরি করা যাবে। তো হাড় তৈরি করার ক্ষেত্রে এটা একটা চক্রাকার বিন্যাস হবে আর কি। তো চক্রাকার বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখতেছি যে ফ্যাক্টোরিয়াল n - 1 ডিভাইডেড বাই 2, তাহলে n এর জায়গায় এখানে হবে এই যে দেখুন n - 1 ডিভাইডেড বাই 2, যেহেতু হলো কত রকমের হাত তৈরি করা যাবে চক্রাকার আকারে করা যাবে সেই জন্য। তো জাস্ট সূত্রটা মনে রাখবেন যে চক্রাকারের ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল n - 1 ডিভাইডেড বাই 2 হচ্ছে। আবার m সংখ্যক বস্তু হতে n সংখ্যক বস্তু হতে r সংখ্যক বিন্যাস কেমন করে এটা করা যেতে পারে, যে m সংখ্যক বস্তু যখন কোনো বিন্যাসে থাকবে না তখন m সংখ্যক বস্তু বাদ দিয়ে, মনে করেন m সংখ্যক আপনাকে একটা নির্দিষ্ট মনে করেন 5টা সংখ্যা দিলাম, 5টা সংখ্যার মধ্যে আমি বললাম যে এই প্রথম 3টা সংখ্যা বিন্যাসে থাকবে না কোথাও, এই 3টা সংখ্যা বাদ দিয়ে বাকি দিয়ে করেন। তো এই 3টা সংখ্যা যেহেতু থাকবে না, তো এই 3টা সংখ্যাকে আপনি বাদ দিয়ে করেন, তাহলে দেখুন n - m টাকে বাদ দিয়ে দিবেন এবং সেগুলো আপনার r সংখ্যক নিয়ে করতে হবে। তাহলে আপনি ইজিলি বুঝতে পারতেছেন যে n - m এখানে হচ্ছে এবং নিচে কিন্তু আপনার এখানে m মানে r হচ্ছে আর কি, r সংখ্যক বস্তু যেহেতু এটা r হচ্ছে। তো আশা করি আপনারা এটাও বুঝতে পারলেন। তাহলে আছে এটা যদি হয় তা এখানে কেন বলেন তার জায়গায় m হয়েছে, কারণ এখানে আমরা টোটাল m বস্তু নিচ্ছি। তাহলে n - মানে আমাদের নরমালি সূত্র হলো npr, তো n এর জায়গায় আমার কি হবে, n এর জায়গায় আমি n - m বসাচ্ছি কারণ m সংখ্যক জিনিস আমি বাদ দিচ্ছি, এবং r এর জায়গায় কি হবে m সংখ্যক জিনিস আমি বিন্যাস করতেছি, তাহলে এই জন্য নিচে হলো আমার m থাকলো, m সংখ্যক যেটা আমি বাদ দিচ্ছি এই জন্য। তাহলে দেখুন এখন পরবর্তীতে আমরা প্রয়োজনীয় সূত্রাবলীগুলো দেখবো, দেখার পরে আমরা ম্যাথমেটিক্স শুরু করবো, তখন আপনারা বুঝতে পারবেন যে এতক্ষণ যে থিওরিগুলো পড়লাম সেটা আসলে কাজে লাগবে কিনা। তো দেখুন আমরা সূত্রগুলো npr সমান ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n - r, আমি একটু আগে বলছি npn এর সমান যে ফ্যাক্টোরিয়াল n হয়
এটা আমি বলছি ফ্যাক্টোরিয়ালের জিনিসটা দেখুন 6 ফ্যাক্টোরিয়াল মানে 6 × 5 × 4 × 3 × 2 × 1, তো আবার এটাকে আমি 6 × 5 ফ্যাক্টোরিয়ালও বলতে পারি। তাহলে দেখুন এই যে প্রত্যেকটা সূত্র আমি কিন্তু থিওরিটিক্যাল জিনিসগুলো কেন এতক্ষণ আলোচনা করলাম, বিকজ থিওরিটিক্যাল জিনিসগুলো আপনি যদি আলোচনা না করে যদি আমি ডাইরেক্ট আপনাকে সূত্রগুলো দেখাতাম, সেক্ষেত্রে আপনার মনে প্রশ্ন আসতে পারতো যে এই সূত্রগুলো এরকম কেন হলো জিনিসটা। এই জন্য কিন্তু আমরা থিওরিটিক্যাল পড়াটাকে একটু গুরুত্ব দিয়ে থাকি, যদিও থিওরিটিক্যাল পড়া থেকে আপনাদের কিন্তু মানে প্রমাণ টাইপের জিনিস তেমন একটা আসে না, তারপরেও কিন্তু আমি থিওরিটিক্যালটা কেন বলি, কারণ হলো আপনাদের সূত্রটা তখন মাথায় ভালো মতো থাকবে। তো বাট থিওরির মধ্যে কিছু বোরিং কথাবার্তা থাকে, হয়তো আপনারা সব জায়গায় রিলেট করতে নাও পারতে পারেন, বাট ওইটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, কারণ আমরা এখন যখন ম্যাথ শুরু করব তখন আপনারা জিনিসটাকে ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। তাহলে এখন আমরা কি করব, গাণিতিক কিছু সমস্যার সমাধান করব, আশা করি আপনারা রিলেট করতে পারবেন এতক্ষণ কি কি শিখলেন সেগুলোর সাথে। তো প্রথমে আপনারা জানেন আপনাদের প্রশ্ন উত্তর 3টা সেগমেন্টে, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক। তো আমরা প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে যাচ্ছি। প্রথম প্রশ্ন, বিন্যাস কাকে বলে বা পারমুটেশন কাকে বলে? কতগুলো জিনিস থেকে কয়েকটি বা সব কয়টি একবারে নিয়ে যত প্রকারে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে বিন্যাস বলে। আমি বেশি আলোচনা এখানে করতেছি না, বিকজ বিন্যাস কাকে বলে এটা কিন্তু এতক্ষণ ধরে আমি আপনাদের থিওরির মধ্যেই বুঝাইছি। তো ওখান থেকে এই লাইনটাও কিন্তু দেখুন, এই লাইনটাও কিন্তু ওখানে পড়ানো হয়ে গেছে। এমনকি এই যে লাইনটা লিখছি, এন সংখ্যক ভিন্ন জিনিস হতে প্রত্যেকবার আর সংখ্যক ভিন্ন জিনিস নিয়ে প্রাপ্ত বিন্যাস হলো এনপিআর, এই পুরোটাই কিন্তু আমরা অলরেডি বলা হয়ে গেছে। তো আশা করি আপনারা এই জন্য বুঝতে পেরেছেন যে থিওরিটা আগে পড়ার গুরুত্বটা কি। আমি আপনাদের বুঝাতে যাচ্ছি যে অবশ্যই ম্যাথ শুধুমাত্র আপনি অঙ্ক করে করে যাবেন না। পরীক্ষার আগে আপনি জাস্ট কিছু অঙ্ক করলেন, অঙ্ক করার পরে আপনি মনে করলেন যে এই কয়টা করলেই আপনার হবে, বা একটা সাজেশন নিলেন, সাজেশন অনুসারে করলেন, সেটা করলে কিন্তু আপনারা আসলে মানে ম্যাথের যে রিয়েল মজাটা সেটা কিন্তু আপনারা পাবেন না, বা ম্যাথ কিন্তু আপনার সেভাবে মজা লাগবে না। ম্যাথ যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু আপনি ইঞ্জিনিয়ারিং এর প্রত্যেক পদে পদে ধরা খাবেন, কারণ আমি বলছি যে ম্যাথ ছাড়া কিন্তু আপনি ইঞ্জিনিয়ারিং এর অ্যাকচুয়ালি কোনো লাইনেই আপনি করতে পারবেন না। বিট ফিজিক্স, আপনি ইলেকট্রনিক্সে যান, ওখানে তো প্রচুর ম্যাথ। আবার আপনি কম্পিউটারে যান, কম্পিউটারের ক্ষেত্রেও কিন্তু ম্যাথ আছে। মেকানিক্যালে যান, সিভিলে যান, যেখানেই যান না কেন আপনার ম্যাথ ছাড়া কিন্তু অ্যাকচুয়ালি গতি নেই। তো ম্যাথের বেসিক জিনিসগুলো কিন্তু আপনার ভালো মতো জানতেই হবে। নেক্সট, এনপিআর এর মান কত? আমরা কিন্তু সূত্র ডাইরেক্ট জানি। এনপিআর আসলে এনপিআর না, এটা এনপিএন হবে। আপনারা দেখে প্রশ্নটা অ্যান্সার দেখেই বুঝতে পারতেছেন যে এনপিএন হবে। এনপিআর এর মান ছিল হলো ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। তো এখানে এনপিএন যেহেতু, তো তাহলে আমি আর এর জায়গায় এন বসাইছি, তা দেখুন আর এর জায়গাগুলোতে এন বসাইছি। এখন এই দুইটা তো কাটাকাটি গেল, থাকলো ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল 0, এবং ফ্যাক্টোরিয়াল 0 মানে আমি জানি 1, তো তাহলে কত আসতেছে আমার ফ্যাক্টোরিয়াল এন। নেক্সট আবার এনপি3 মানে কি হবে? জাস্ট আর এর জায়গায় 3 বসাবেন, আর কিছু না, আর এর জায়গায় 3 বসালেন। এখন এই এন ফ্যাক্টোরিয়ালকে আমি এন মাইনাস 3 পর্যন্ত আনবো। তাই আপনি জানি যে আমরা এন ফ্যাক্টোরিয়ালকে আমরা বলতে পারি এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 ইন্টু এন মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে আমি নামাতে পারি। এটা কিন্তু আমি আরও নামাতে পারতাম, এন মাইনাস 4, এন মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, এভাবে কিন্তু আমি একদম লাস্ট কত যায় 3 to 1 পর্যন্ত আনতে পারতাম। বাট আমি কেন এন মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত এসে থেমে গেলাম? কারণ আমি এইটা এবং এটা কাটাকাটি করতে পারবো। তো এই জন্য আপনারা খেয়াল করবেন নিচে কোনটা আছে, হরে কোনটা আছে, সেটার সাথে আপনি কিন্তু কাটাকাটি করতে হবে, সেই অনুসারে আপনি ভাঙাবেন। ভাঙালে তাহলে আমার থাকলো এই এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2, এটাই হলো আমাদের সেই অ্যান্সার। নেক্সট, আমরা ঢাকা শব্দটির বর্ণগুলো একবার ব্যবহার করে কতভাবে সাজানো যাবে? তো এটা করার জন্য কিন্তু দেখুন, ওই যে আমি বলতেছিলাম যে আপনার একই সংখ্যক জিনিস যদি কয়েকটা থাকে, সেটা করার জন্য কি লাগতো? ওই যে উপরে থাকতো টোটালটা, আর নিচে থাকতো যেগুলো যেগুলো রিপিট হচ্ছে সেগুলো কয়বার করে রিপিট হচ্ছে সেইটা। তাহলে এখানে দেখুন টোটাল আছে 1 2 3 4 5টা, তাহলে এন এর জায়গায় কত হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। দেখুন মোট অক্ষর আছে 5টা, এবং এর মধ্যে এ আছে কিন্তু আমার 2টা দেখতেছি, তার মানে এ আমার রিপিট হচ্ছে কয়বার? 2বার রিপিট হচ্ছে, এর জন্য আমি নিচে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে দেবো। দেখুন এই 2টা, তাহলে দেখুন ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2 কাট। এখন আপনি জাস্ট ফ্যাক্টোরিয়াল 5 মানে কত? 120, ফ্যাক্টোরিয়াল 2 মানে হলো 2, জাস্ট ভ্যালুগুলো বসাবেন, কাটাকাটি করবেন, দেখবেন 60 মানে কত? 120। নেক্সট আবার কমন, এটাকে যদি একবারে করি তাহলে দেখুন 1 2 3 4 5 6টা টোটাল আছে 6টা, তার মানে ফ্যাক্টোরিয়াল 6। এম আছে 2টা, তাহলে ফ্যাক্টোরিয়াল 2। ও আছে 2টা, তাহলে আরও একটা ফ্যাক্টোরিয়াল 2, তাই না? দেখুন এই যে 2টা ও আছে, 2টা এম রয়েছে, তার মানে দেখুন ফ্যাক্টোরিয়াল 6 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, এরপরে জাস্ট ভ্যালুগুলো বসাবেন, ক্যালকুলেট করবেন, শেষ। নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি, NP4 সমান 4 ইন্টু NP3 হলে এন এর মান কত? তো NP4 মানে আমরা জানি যে NP4 মানে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 4, আর এদিকে NP3 মানে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 3। এটা অবশ্যই ব্র্যাকেট দিয়ে দেখবেন, কারণ ব্র্যাকেট ছাড়া মনে হবে শুধু 4 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা কি করব? এখানে সাথে একটা 4 আছে গুণ অবস্থায়, তো 4টাকে আমি লিখলাম। লেখার পরে এখন আমি কি করতে পারি? পক্ষান্তর করেন বা যেই করেন, এটা যদি পক্ষান্তর করেন নিচে নিয়ে আসলো, কাটাকাটি হবে, তো আমি কাটাকাটি করে দিলাম। এরপরে আমি দেখি যে
আপনি n-3 ফ্যাক্টোরিয়াল যেটা আছে n-3 ফ্যাক্টোরিয়ালকে যদি আপনি একটু ভাঙান তাহলে কি হবে, ভাঙালে এক করে কমে, তাই এক করে কমলে n-3 - 1 এক কমলো, এভাবে n-3 - 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে কি n-3 ফ্যাক্টোরিয়াল n-3 ইন্টু n-4 ফ্যাক্টোরিয়াল। তা এখানে কি যখন n-3 ইন্টু n-4 ফ্যাক্টোরিয়াল হলো, এবার এটা কাটা গেল, থাকলো হলো n-3 আর এখানে থাকলো 4, এটা ওইবার সেট চলে গেলে কিন্তু n-3 সমান কিন্তু 4 হচ্ছে, সেখান থেকে কিন্তু আমরা পাচ্ছি যে n = 7। তো যাই হোক আমি মুখে মুখে বললাম, এখন আপনি এখানে একটু রিলেট করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এই যে ভাঙানো হয়েছে, ভাঙানো হওয়ার পরে এখন আমরা কি করলাম, এই যে n-3 এটাকে আমি কি করলাম, এটাকে আমি ভাঙালাম, n-4 হয়ে গেল, এক কমে n-4 হয়ে গেল, দেখছেন এই যে এই জিনিসটা কিন্তু আসছে আর কি। এই জিনিসটা আসার পরে এখন এটা কাটা যাবে, তার আগে কিন্তু আমি এটা কাটে ফেলছি, দেখুন উপরে 1 হয়ে গেছে। এরপরে আমি কি করব, এইটা কিন্তু পক্ষান্তর করে এখানে যদি চলে আসে, তার মানে n-3 সমান হচ্ছে 4, অর্থাৎ n-3 সমান যদি 4 হয় তাহলে কি হবে, তাহলে n = 4 + 3 = 7, তাহলে n এর ভ্যালু কত আসতেছে 7। নেক্সট প্রশ্নে আমরা যাই। পারমুটেশন, এই শব্দগুলোর বর্ণগুলোর কোনো স্বরবর্ণের অবস্থান পরিবর্তন, শব্দগুলোর বর্ণগুলোর কোনো স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে, প্রশ্নটা একটু গ্যাঞ্জাম হয়েছে, এই না করে একে কত রকমের পুনর্বিন্যাস করা যেতে পারে। তো পারমুটেশন এর মধ্যে কি আছে, স্বরবর্ণের অবস্থানগুলো পরিবর্তন করা যাবে না। স্বরবর্ণ মানে আপনারা জানেন ভাওয়েল, এবং ভাওয়েল কয়টা আছে, পাঁচটা এ ই আই ও ইউ, এই পাঁচটা হলো ভাওয়েল, অর্থাৎ যেগুলো নিজে নিজে উচ্চারণ করতে পারে। এবার এ মানে যেটা আপনার বাংলায় হলো যেটাকে স্বরবর্ণ বলে, বাংলা স্বরবর্ণ কয়টা আছে, 11টা আছে, সরিয়ে সরিয়ে রস্বই দীর্ঘ 11টা, আর এদিকে বাকি আছে 21টা কনসোনেন্ট। তাহলে দেখুন এই আই ও ইউ এখানে কোন কোন পজিশনে আছে, এই যে একটা, তারপরে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো এই 2 নম্বর 3 4 5 নম্বর 6 7 নম্বর 8 9 আর 10 নম্বর এই পজিশনগুলোকে আমাকে ফিক্সড রাখতে হবে। রাখার পরে, কারণ এই অবস্থানগুলো পরিবর্তন করা যাবে না, তা এরকম করে বাকি যেগুলো আছে পি আর এম টি টি এন, এই পজিশনগুলো আমি কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো, করে আমাকে এটা কতভাবে পুনর্বিন্যাস করা যায়। তো দেখুন টোটাল আমার 11টা বর্ণ রয়েছে, যার মধ্যে টি আছে 2টা, স্বরবর্ণ আছে টোটাল কয়টা, 1 2 3 4 5টা, কি উল্টোপাল্টা লিখছে আর কি। তো এখন 5টা স্বরবর্ণ, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা স্বরবর্ণ তাদের নিজেদের মধ্যে কি করতে পারে, নিজেদের মধ্যে চেঞ্জ হতে পারে। জাস্ট এই পজিশনগুলোতে এটা ফিক্সড থাকবে, কিন্তু এরা নিজেদের মধ্যে, যেমন ই এর জায়গায় ইউ চলে আসতে পারে বা এ চলে আসতে পারে, আবার ইউ এর জায়গায় আই বা ও কিছু একটা চলে আসতে পারে, এভাবে এটা নিজেদের মধ্যে সাফল করবে। তো করতে পারলে এখন 5টাকে তাদের নিজ স্থানে নির্দিষ্ট করে বাকি যে 6টা ব্যঞ্জন বর্ণ সেটাকে সাজানো যায়, কি করতে পারে সে, আচ্ছা না, সাফল করতে পারবে না, এখানে বলছে যে স্বরবর্ণগুলো ফিক্সড থাকবে, তার মানে এরা নিজেদের মধ্যে সাফল করবে না, সাফল করতে পারবে এরা। যেমন এই যে পি আর এম টি টি এন, এই যে 6জন যে বাকি আছে, এই 6জনও এদের জায়গায় ফিক্সড থাকবে। তা কারণ এরা 5জন যেহেতু এখানে ফিক্সড, তারা বাকিগুলো এদের জায়গায় ফিক্সড, বাট এদের পজিশন ফিক্সড থাকলেও এরা কিন্তু নিজেদের মধ্যে সফল করতে পারবে। যেমন পি এর জায়গায় আর বসতে পারবে, বা ধরেন যে এম বসতে পারবে, বা আর এর জায়গায় ধরেন টি বসলো, এরকম কিন্তু সফল করতে পারবে। তা সফল করলে টোটাল যেহেতু 6টা আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 হলো, এবং টি কিন্তু 2টা আছে, রিপিট আছে, তো রিপিটটাকে আমরা জানি নিচে লিখতে হয়, তাহলে ফ্যাক্টোরিয়াল 6/2 হয়ে গেল হলো 360 প্রকারে। তো যদি তাই হয় তাহলে এর মধ্যে পারমুটেশন যে ওয়ার্ডটা, এটা নিজেই কিন্তু একটা সাজানো আছে, তাই না? এটা নিজে যদি একটা সাজানো, এটা নিজেই তো এই যে আপনার যে 360টার মধ্যে এটা নিজে একটা বিন্যাস, তাই না? তো এই বিন্যাসটাকে তাহলে আমরা এখন বাদ দিব, তাহলে আমরা কমালে টোটাল 359 ভাবে আমরা পরিবর্তন মানে পুনর্বিন্যাস করতে পারবো। পুনর্বিন্যাস যেহেতু বলছে এই জন্য, যদি বলতো যে বিন্যাস করা যাও তাহলে কিন্তু আমার অ্যান্সার হতো 360, বাট এখানে পুনর্বিন্যাস বলছে, অর্থাৎ আমার কিন্তু এই পারমুটেশন যেটা অলরেডি আছে সেটাকে আমার বাদ দিতে হবে, এই জন্য কিন্তু 1 কম দিয়ে আমার অ্যান্সার আসলো 359। তো আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখতেছি এতক্ষণে, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কিন্তু আমাদের অলরেডি কভার করা হয়ে গেছে। তো এখন আমাদের কিন্তু এখানেই শেষ হবে না, এরপরে সংক্ষিপ্ত রচনামূলক হওয়ার পরে আমাদের কিন্তু আপনাদের প্র্যাকটিসের জন্য আমরা কিন্তু প্রত্যেক সেগমেন্টে কিছু কিছু করে প্রশ্ন দেব, এবং ফাইনালি কিন্তু আপনাদের একটা শর্ট সাজেশন দেওয়া হবে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নোত্তর নিয়ে। তো আমাদের সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো দেখি 2 3 4 5 6 7 এই অক্ষরগুলো একটিকেও পুনরাবৃত্তি না করে 6 অঙ্কে লিখিত কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে। পুনরাবৃত্তি করা লাগবে না, তো তাহলে আমাদের জন্য জিনিসটা কিন্তু সহজ হয়ে গেল কিভাবে, এবং এর মধ্যে কতগুলো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে না। 5 দ্বারা বিভাজ্য হবে না কোনগুলো, যেগুলো লাস্টে 5 থাকবে না, কারণ 5 এবং 0 যদি লাস্টে থাকে তাহলে সেটাই কি হয়, 5 দ্বারা বিভাজ্য হয়, আপনারা জানেন, অর্থাৎ 5 দ্বারা ভাগ করলে সেটা ভাগশেষ কিন্তু থাকে না। তো যাই হোক, আমরা তাহলে টোটাল 6টা বিভিন্ন অঙ্ক রয়েছে, এবং কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারবে, 6 অঙ্ক বিশিষ্ট 6টা অঙ্ক দ্বারা ফ্যাক্টোরিয়াল 6 উপায়ে বা 6p6 উপায়ে
উপায়ে, অর্থাৎ 720 উপায়ে। তাহলে এখন আমরা এর মধ্যে কতগুলো 5 দ্বারা বিভাজ্য হবে না, তো 5 দ্বারা বিভাজ্য করা হবে সেটা আমরা বের করে নিই, তারপরে কি করবো এই 720 থেকে মাইনাস করে দিব, তাহলে কিন্তু আমার অ্যান্সার চলে আসবে। তো 5 দ্বারা বিভাজ্য হতে হবে লাস্টে অবশ্যই 0 বা 5 থাকতে হবে, এখানে তো 0 নাই, তো এখানে আমাদের একটা কনস্ট্যান্ট সেটা হলো 5 থাকতে হবে লাস্টে। তো 5কে আমরা 6টা পজিশনের মধ্যে এই 6 নম্বর পজিশনে আমরা 5 রাখলাম, ফিক্সড করে রাখলাম, রাখে বাকি যে 5টা পজিশন আছে এই 5টা পজিশনে বাকি আছে এখানে কয়টা অঙ্ক আর 5টা অঙ্ক। 5টা অঙ্ককে 5টা পজিশনে কিভাবে রাখা যায়, ফ্যাক্টোরিয়াল 5 উপায়। দেখুন এই যে টোটাল 5p5 বা ফ্যাক্টোরিয়াল 5 অর্থাৎ 120 উপায়। তা এখন এই 720 থেকে আমি যদি 120টাকে বাদ দিই, কারণ 120টা হলো আমার 5 দ্বারা বিভাজ্য হবে, যদি বাদ দিই যেটা থাকবে সেটাই আমার 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে না। তো মাইনাস করলাম 720 মাইনাস 120, অ্যান্সার আসলো 600, এটাই কিন্তু আমার অ্যান্সার। তো এখন আপনাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের প্র্যাকটিস দেখতেছেন আপনারা, এগুলো আপনারা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবেন, আশা করবো আপনাদের জন্য এগুলো কিন্তু উপকৃত হবেন আপনারা। এবং আপনারা আমাদের কোশ্চেন অ্যান্সার সেকশনে আপনারা কিন্তু চাইলে আমাদের অ্যান্সারগুলো পাঠিয়ে দিতে পারেন, যে অ্যান্সারগুলো আপনারা কারেক্ট হচ্ছে কিনা সেটা আপনারা, এগুলো কিন্তু বইয়ের মধ্যে কিন্তু আপনারা বইয়ে আপনার অ্যান্সারগুলো পেয়ে যেতে পারেন। বই যদি আপনার বিভিন্ন পাবলিকেশনে বই থাকে সেক্ষেত্রে, বা আপনি কিন্তু বইয়ে যদি সলিউশন থাকে আপনার কাছে সেখানেও আপনারা দেখে নিতে পারেন। আর বইয়ে কিন্তু এগুলোর পাশে কিন্তু অ্যান্সারগুলো দেওয়া থাকে। তো এইভাবে আপনারা এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ শুধুমাত্র যে ভিডিও দেখলে কিন্তু আপনার জ্ঞানটা সম্পূর্ণ হবে না। আপনাকে কিন্তু ভিডিও দেখার পরে আপনাকে কিন্তু নিজে কি শিখলেন সেটাকে যাচাই করার জন্য, আপনাকে ঝালাই করার জন্য আপনাকে নিজে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। পরীক্ষার আগের রাতে আমি জাস্ট ভিডিওটা দেখলে কিন্তু আমার হবে না, আমাকে কিন্তু নিজে যদি আমি 4 মাস 5 মাস আমি যদি প্র্যাকটিস না করি সেক্ষেত্রে কিন্তু আমার একটা হিউজ প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, নেক্সট প্রশ্নে আমরা এখন রচনামূলকে যাচ্ছি, যেহেতু আমরা সংক্ষিপ্ত শেষ করে ফেললাম, এবং এটা আমাদের আপনারা জানেন সবচেয়ে বড় সাইজের প্রশ্ন এবং সবচেয়ে বেশি নম্বরও এখানে হয়। তো যাই হোক, একটু মনোযোগ দিয়ে দেখেন, বাট প্রশ্নগুলো কিন্তু একই রকম ইজি। আপনারা এতক্ষণ যে থিওরিটিক্যাল জিনিসগুলো পড়ছেন ওখান থেকে দেখবেন সবকিছু কমন পেয়ে যাচ্ছেন। স্বরবর্ণগুলো পাশাপাশি না রেখে পলিটেকনিক শব্দটির অক্ষরগুলো কত রকমের সাজানো যায় তা নির্ণয় করো। তো ঠিক আছে, আমরা তাহলে কি করতে পারি, এখানে টোটাল কয়টা অঙ্ক আছে, সংখ্যা আছে, সবগুলো আমরা গুনি। টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা বর্ণ রয়েছে। এর মধ্যে স্বরবর্ণ আছে একটা, যেহেতু এখানে স্বরবর্ণ নিয়ে আমাদের কনসার্ন, এর জন্য পাশাপাশি না রেখে। এবং ব্যঞ্জন বর্ণ আছে 4টা, সি আছে এর মধ্যে আবার 2টা, টোটাল 4টা ব্যঞ্জন বর্ণের মধ্যে সি আছে আমার 2টা, ঠিক আছে। তাহলে আমার যদি তাই হয় তাহলে আমরা এখন কি করতে পারি, আসলে 11 একটা কি স্বরবর্ণ, ও একটা, ই একটা, আবার এখানে আমি দেখতেছি আই একটা, তাহলে 3টা আছে স্বরবর্ণ। তাহলে আর ব্যঞ্জন বর্ণ আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8টা। অনেক উল্টাপাল্টা ভুল টুল লিখছে, টাইপিং করার সময় হয়তো মিস্টেক হয়ে গেছে, আপনারা আশা করি জিনিসগুলো বুঝতে পারতেছেন। তো এরকম কিছু মিস্টেক কিন্তু এখানে থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আপনারা এগুলো নিয়ে বিভ্রান্তর কোনো কারণ নেই, বিকজ আমাদের কিন্তু দেখবেন যে মিস্টেক থাকলেও 1-2টা লাইনে হয়তো টাইপিং মিস্টেক আছে, বাট পরবর্তী লাইনে যা দেখবেন যে কারেক্ট, ওইটা কিন্তু ঠিক কারেক্ট হয়ে গেছে। তো এবং আমি কিন্তু এখানে ইন্টেনশনালি কিছু মিস্টেক আমি রেখেও যাব, কারণ আপনারা যেন যারা ভালো করে ভিডিওটা দেখছেন তারা কিন্তু আমার মিস্টেকগুলো ধরতে পারবেন এবং আমাকে কিন্তু কমেন্টেও জানাতে পারবেন যে হ্যাঁ এখানে কিন্তু একটা মিস্টেক রয়েছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে জিনিসটা ভালো লাগবে যে আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন, তারপর মনোযোগ দিয়ে দেখতেছেন, দেখে আপনারা রিলেট করতে পারতেছেন। আর আপনি যদি জাস্ট ভিডিওটা দেখতে থাকেন কিছু না বুঝে, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো মিস্টেক আসলে ধরতে পারবেন না। তো এটা কিন্তু একটা টেকনিক, হ্যাঁ এটা একটা টেকনিক হলো যে কি আপনারা আসলে বুঝতেছেন কিনা সেটা বোঝার আর কি। হ্যাঁ যাই হোক, তারপরেও মিস্টেক অবশ্যই অ্যাভয়েড করা উচিত। তো যাই হোক, আমরা আরও করার চেষ্টা করব। স্বরবর্ণ 3টা, এই যে দেখুন স্বরবর্ণে দেখুন আগেরটাই ভুল হলো, পরবর্তীতে কিন্তু ঠিক আছে। আমি যেটা বলতেছিলাম যে টাইপিং মিস্টেক হয় মাঝে মাঝে, তো এই যে পরবর্তীতে ঠিক হয়ে গেছে। একটা অক্ষর মনে করলে স্বরবর্ণ যেহেতু 3টা এবং এদেরকে বলছে পাশাপাশি না রেখে, তো আমি পাশাপাশি রাখার ব্যবস্থা আগে করি, কোটের কি হয় সেটা আমি বের করি। তো স্বরবর্ণ 3টা যেহেতু পাশাপাশি রাখবো, পাশাপাশি রাখলে তাদেরকে আমি একটা অক্ষর মনে করলাম পুরো 3টাকে মিলে মনে হলে, তাহলে আমার টোটাল 11টার মধ্যে আমি 3টাকে একটা অঙ্ক যদি আমরা মনে করি তাহলে কি হলে 11 থেকে 3 বাদ দিলাম, তো বাদ দিলে আমার টোটাল হতে হলো 8টা, কিন্তু আমি একটা অক্ষর তো এটাকে মনে করছি, তার মানে আরেকটা কিন্তু বাড়লো, তাই না। টোটাল এই যে দেখুন 11টার মধ্যে স্বরবর্ণ 3টা আমি বাদ দিলাম, তাহলে কয়টা হলো 8টা। এই 8টার মধ্যে স্বরবর্ণ 3টাকে মিলাতে আমি একদম বাদ দিইনি, ওদেরকে তো একটা আমি বিবেচনা করছি, তাহলে 1 যোগ হলো, তাহলে টোটাল কত হলো আমার 9টা অক্ষর হলো। তাহলে এই 9টা অক্ষর এখন আমি কিভাবে সাজাতে পারবো, 9টা অক্ষরের মধ্যে আবার দেখুন এই যে টোটালটা ফ্যাক্টোরিয়াল 9 উপরে করা যাইতো, বাট এর মধ্যে সি যেহেতু 2টা আছে, যেহেতু পুনরাবৃত্তিগুলোকে আমাদের নিচে লিখতে হয়, এই জন্য ফ্যাক্টোরিয়াল 2 হয়ে গেল। তাহলে টোটাল 9টা অক্ষরকে আমার টোটাল এই যে এত বিশাল বড় একটা সংখ্যায় এত উপায়ে সাজানো যাবে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। কারণ পরবর্তীতে এখন আমার স্বরবর্ণ যে 3টা আছে, এই স্বরবর্ণ 3টা আবার কিন্তু নিজেদের মধ্যে তারা চেঞ্জ হতে পারে, তাই না। পাশাপাশি থাকতে পারবে বাট নিজেদের মধ্যে তো চেঞ্জ হতে পারবে, তাই না। যেমন মনে করেন ও ই এবং সি এরকম হতে পারে, আবার ই ও সি হতে পারে, আবার সি ও ই হতে পারে, এভাবে কিন্তু বিভিন্ন রকমের হতে পারে, তাই না।
আবার আবার এটা কিন্তু আপনার একটু জাস্ট চেঞ্জ করে আরো বিভিন্ন রকম হতে পারে, ইসিও হতে পারে। এরকম টোটাল আমি দেখতেছি যে 3 জন তাদের নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে বা 3v3 উপায়ে বিন্যাস করতে পারে, অর্থাৎ 6 প্রকারে বিন্যাস হতে পারে। তাহলে এখন নিজেদের মধ্যে এরা 6 প্রকারে বিন্যাস করতে পারতেছে, তাহলে এখন আমাদের কি করতে হবে, পাশাপাশি রেখে সাজানো যাবে কিভাবে? পাশাপাশি রেখে আমার সাজানো যাবে হলো এই যে 6 প্রকারের সর্বর্ণরা বিন্যাস করতেছে এবং এটার উপরে দুইটা যেহেতু একটা আরেকটার উপর নির্ভরশীল ঘটনা, তার মানে আমার গুণ করতে হবে, গুণ করে যেটা আসলো সেটাই কিন্তু আমার অ্যান্সার। তো নেক্সট আমরা এরপরে কি করতে পারি, সবগুলো আমরা 11টা পণ্য যে সবগুলো নিয়ে আমরা কিভাবে সাজাতে পারবো, ফ্যাক্টোরিয়াল 11 বাই ফ্যাক্টোরিয়াল 2, কারণ এখানে আমরা যদি সি আছে দুইটা, তো এই ক্ষেত্রে আমরা দেখি অ্যান্সার আসলে এত প্রকারে। এখন সর্বর্ণগুলো পাশাপাশি রেখে তো আমরা বের করলাম, সর্বর্ণগুলো পাশাপাশি না রেখে আমরা কেমন করে বের করতে পারবো, কারণ আমার অ্যান্সার বলছে পাশাপাশি না রেখে আমার কি হবে, এই টোটালটা থেকে আমি যদি পাশাপাশি রেখে কয় উপায় করা যাবে সেটা মাইনাস করি, তাহলে কিন্তু আমার পাশাপাশি না রেখে কয় উপায় করতে পারবো সেটা আমি অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। তো আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন পজ করে বা আপনি একটু ব্যাকে যে আরেকবার ভিডিওটা দেখার চেষ্টা করেন বা আপনি নিজে থেকে একটু মাথা খাটানোর চেষ্টা করেন, আশা করি জিনিসটা বুঝতে পারবেন। এরকম একটা দুইটা ম্যাথ যদি আপনারা বুঝতে পারেন, তাহলে পরবর্তীতে কিন্তু আপনারা যে কোনো ম্যাথই এখান থেকে করতে পারবেন। সব ম্যাথ কিন্তু একই টাইপের, দেখুন যেমন পরবর্তী ম্যাথটাও একই টাইপের। ইঞ্জিনিয়ারিং, আপনারা ইঞ্জিনিয়ারিংয়ে আসেন, ইঞ্জিনিয়ারিংটা এখন আমরা দেখি একটু এটাকে কতভাবে সাজানো যায় তা আগে নির্ণয় করো। তা প্রথমে আমরা কি করতে পারি, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আছে, তো ফ্যাক্টোরিয়াল 11 ডিভাইডেড বাই ই আছে 1টা 2টা 3টা, তো ফ্যাক্টোরিয়াল 3, আর কি কি আছে, জি আছে 2টা, তো ফ্যাক্টোরিয়াল 2, এন আছে কয়টা, 2টা, তাহলে ফ্যাক্টোরিয়াল 2, আরও আছে 2টা, নাকি বলে আই আছে 2টা, তাহলে ফ্যাক্টোরিয়াল 2। হ্যাঁ আচ্ছা, এই এখন আমরা কি করলাম, এখান থেকে কিন্তু আমরা টোটালটা বের করলাম হলো 277200 প্রকারে। তো এটা হলো মোট কতভাবে সাজানো যায় সেটা বের করলাম। বাট এর মধ্যে আবার কতগুলোতে ই3টা একত্রে থাকবে, আগেরটার মতো। আগেরটাকে আমরা সর্বর্ণগুলোকে একত্রে করছিলাম, এখন আমরা ই3টাকে একত্রে রাখবো এবং কতগুলোতে তারা প্রথমে বসবে। তো ই3টাকে আমরা একত্র যদি করি, তাহলে আমার এই তিনটাকে আমি বাদ দিলাম, মানে এই তিনটাকে আমি একটা বিবেচনা করলাম। যদি একটা বিবেচনা করি তাহলে এই তিনটা বাদ দিয়ে আমার কত হচ্ছে 8টা, 11টা থেকে 3 বাদ দিলে 8টা, আটের সাথে এই তিনটাকে আমি একটা ধরলাম, তাহলে 8-এর সাথে 1 যোগ করে আমার কত হলো 9টা। তো 9টার মধ্যে আমি তাহলে ইগুলোকে বাদ দিলাম, এখন বাকি তাহলে এই যে 3টা ই, এটা বাদ গেল, বাকি 3টা এন আছে, 2টা জি আছে, 2টা আই আছে। তো যদি তাই হয় তাহলে এগুলোকে আমরা কিভাবে বিন্যাস করতে পারি, উপরে থাকতো ফ্যাক্টোরিয়াল 9 আর নিচে থাকতো ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2। দেখুন এই যে অ্যান্সার চলে আসলো, এটা হলো তিনটাকে যদি আমি এক অক্ষর ধরি, তাহলে তিনটাকে এক অক্ষর অর্থাৎ তিনটাকে যদি একত্র থাকে, তো 2টা অ্যান্সার পাইলাম আমরা। 3 নম্বর অ্যান্সার প্রশ্ন হলো যে কতগুলোতে এরা প্রথমে বসবে, অর্থাৎ এই যে আমরা যে 3টা কে একত্রে রাখছি, অর্থাৎ ত্রিপলি যেটাকে আমরা রাখছি, এটাকে আমি ফার্স্টে নিয়ে আসার পরে বাকি তাহলে আমার কয়টা প্রশ্ন থাকলো, বাকি আমার প্রশ্ন থাকলো হলো 8টা। এই 8টার মধ্যে আমি আবার দেখি, এই 8টার মধ্যে আমি কি করতে পারি, 8টার মধ্যে আমাকে 8টা এই যে বাকি যে 8টা আছে সেগুলোকে বিন্যাস করতে হবে। তো বাকি 8টার মধ্যে 8টাকে আমি বিন্যাস করতে পারবো কিভাবে বলুন তো, 8-এর মধ্যে এই যে এন 3টা আছে, জি 2টা আছে, আইও 2টা আছে, তার মানে 3 2 2 আসলো। আর আরেকটা হলো এই 3টা ই তাদের নিজেদের মধ্যে বিন্যাস করতে পারবে কিভাবে, ফ্যাক্টোরিয়াল 3/3 অর্থাৎ এক উপায়ে, তাই না? তো তাহলে আমরা টোটাল পাচ্ছি 15120 × 1 অর্থাৎ 15120 উপায়ে। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন যে এই যে আটটা নিয়ে আমরা দেখতেছি যে ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল 3 2 2 এই যেটা আমি দেখালাম সেটা। তো এভাবে যদি হয় তাহলে আপনারা আশা করি বুঝতে পারলেন। পরবর্তী প্রশ্ন 65320, এই অঙ্কগুলো তারা 5 অঙ্কের কতগুলো সবথেকে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যাবে। তো বিজোড় সংখ্যা মানে আমরা জানি লাস্টে 1 3 5 7 9 এই 5টার মধ্যে কোনো একটা থাকবে। তো এখানে আমাদের 3 এবং 5 এই দুইটা নিয়ে আমাদের কনসার্ন, কারণ বাকিগুলো এখানে নাই, এই তিনটা এই দুইটা এগুলো আমার নাই। তো লাস্টে আমি একবার 5 এবং একবার 3 নিয়ে আমরা কতভাবে করতে পারি সেটাই আমাদের বিবেচ্য বিষয়। তো অঙ্কগুলো টোটাল আছে কি কি সেটা আমরা লিখলাম, লেখার পরে সর্বশেষ স্থানে 3 বা 5 রাখতে হবে। এগুলো কিন্তু আপনারা অবশ্যই লিখে দিবেন খাতায়, লিখলে কিন্তু তাহলে আপনাদের টিচারের আপনাদের প্রতি একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে যে সে পড়াশোনা করছে এবং সে ভালোভাবে লিখছে, সুন্দরভাবে লিখছে। সেক্ষেত্রে আপনার যদি মাঝখানে কোথাও ছোটোখাটো ভুলও হয় সেটা কিন্তু টিচার মানে ভালো নজরে দেখবে, মানে সেখানে সে কিন্তু একটু অন্যদের চেয়ে আপনাকে হয়তো একটু ফেভার করার চেষ্টা করবে। তো এইভাবে কিন্তু এই টেকনিকের মাধ্যমে আপনারা কাজ করবেন। এখন এই দুটা আমি তাহলে প্রথমে 3 রাখলাম, এই 5-এরটাকে আমি পরবর্তীতে আমি বিবেচনা করব, এটা থাক আপাতত, আমরা জাস্ট এইটা নিয়ে কাজ করতেছি। তো লাস্টে আমি যদি 3 রাখি, বাকি আমার 1 2 3 4টা পজিশন আছে। এই 4টা পজিশনে আমার টোটাল অঙ্ক আছে 1 2 3 4 5টার মধ্যে আমি তো 3কে রাখছি, তাহলে বাকি অংশ আছে 4টা। তো এই 4টার মধ্যে 4টা পজিশনে 4টা অঙ্ক আমরা কিভাবে রাখতে পারি, ফ্যাক্টোরিয়াল 4 উপায় অর্থাৎ 24 উপায়। তা 24 উপায় রাখার পরে
এখন সমস্যা হলো যে বলছে 5 অঙ্কের, তো ফার্স্টে যদি আমি 0 রাখি, এই যে একটা তো 0 আছে, ফার্স্টে 0 হলে তো লাস্টে তো 3 আমরা নিয়ে কাজ করতেছি, তো ফার্স্টে 0 হলে সেটা কি আমার কি বলে 5 অঙ্কের হবে? হবে না, কারণ সামনে 0 রাখলে সেটা আসলে ভ্যালুলেস হয়ে যাবে, তাহলে এটা টোটালটা কিন্তু 4 অঙ্কের হয়ে গেল। তাহলে আমরা এখন সেটা তো আমার এখানে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা হবে, অর্থপূর্ণ 5 অঙ্কের সংখ্যা হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফার্স্টে 0 নিয়ে কয়টা হলো সেটা আমরা বের করব। সেটা বের করার পরে আমরা এখানে টোটালটা থেকে, মানে টোটাল আমরা লাস্টে 3 রেখে কয়ভাবে করলাম সেটা থেকে বিয়োগ করব, তাহলে কিন্তু আমরা অর্থপূর্ণ কয়টা সেটা পাইলাম। তো আমরা ফার্স্টে 0কে আমরা এখানে ফিক্সড করলাম, ফার্স্টে 0 রাখছি আর লাস্টে হলো আমরা 3 রাখছি। রাখার পরে তাহলে বাকি যে 3টা পজিশন আছে, এই 3টা পজিশনে এখানে আমার 3টা অঙ্ক আছে, কয় উপায়ে রাখা যাবে? ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে, অর্থাৎ 6 উপায়ে। তো এই 6 উপায়ে আমাদের কি হবে, সেটা 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা হবে না, কারণ এখানে সামনে শূন্য রয়েছে। তাহলে এই 6 উপায়ে আমাদের কি করতে হবে, ওই যে আমি একটু আগে বের করলাম যে টোটাল 24 উপায়ে রাখা যাবে আমার 3 রাখলে, তাহলে ওই 24 থেকে 6 বাদ দিতে হবে। বাদ দিলে কত হচ্ছে? 18 উপায়ে। তো লাস্টে 3 রাখে আমি 18 উপায় করতে পারবো। যদি এখন লাস্টে 5 রাখলেও কিন্তু আমি সিমিলারলি 18 উপায়ই করতে পারবো, তাই না? 18 উপায়ই করতে পারবো, আমার এত বড় অঙ্ক আর করা লাগবে না, অনুরূপভাবে সেম জিনিসটাই হবে। তো যদি 18 এবং 18 হয়, তাহলে আমার টোটাল কতগুলো হচ্ছে, যোগ করলে 36 উপায়। তাহলে আমার অ্যান্সার কত? 36 উপায়। নেক্সট প্রশ্ন আমরা যাই, ম্যাথমেটিক্স বানানটা দেখবেন এখানে কিন্তু একটা ই আছে, অনেকেই কিন্তু এই ইটা বাদ দিয়ে ফেলে, MATHE MATHCS। তো এখানে কত প্রকারে সাজানো যায় তা বের করো। তাহলে টোটাল আমরা দেখতেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11, তো ফ্যাক্টোরিয়াল 11 ডিভাইডেড বাই আমাদের নিচে এম আছে হলো 2টা, আর কি আছে, টি আছে 2টা, আর কিছু আমি দেখতেছি না, দেখি তো আরো আছে 2টা টি আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 2। এটা হলো আমার টোটাল কত প্রকারে সাজানো যায় সেটা। এর কতগুলোতে সর্বর্ণগুলো পাশাপাশি বা একত্রে থাকবে, তো সর্বর্ণগুলোকে এখন আমরা পাশাপাশি রাখবো কিভাবে দেখুন। এই যে তার আগে দেখুন এটা কিভাবে করলাম সেটা তো আমি একটু বলেই দিলাম। এখন সর্বর্ণ আছে টোটাল 4টা, তাই না? কারণ এখানে এ ই এ আই, এই যে এ দেখতেছি, ই দেখতেছি, এ আছে, আই আছে, সর্বর্ণ মানে আর কি ভাওয়েল, মানে এই আই ইউ যেগুলো সেগুলো। তো এর মধ্যে এ আছে আবার 2টা, তাহলে এই 4টাকে আমরা কি করব, সেম ধরবো। সেম যদি আমরা ধরি তাহলে কিন্তু 11টা থেকে 4টা বাদ দিলে কয়টা হলো, 7টা। সাথে সাথে এই 4টাকে আমরা একটা ধরছি, তার মানে 1 যোগ করলাম, তাহলে হলো 8টা। তো 8টার মধ্যে আবার এই 2 কিন্তু আবার আছে, এ আছে 2টা, তাহলে আমার দেখুন ফ্যাক্টোরিয়াল 8এর মধ্যে ফ্যাক্টোরিয়াল 2/2। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল 2/2 কেন হলো, কারণ 8টার মধ্যে এই যে দেখুন 2টা এম, 2টা এ এবং 2টা টি, তার মধ্যে এই যে 2টা এ যেটা সেটা কিন্তু বাদ পড়ে গেল, কারণ এটাকে আমরা একটা ধরছি এটাকে, তাই না? তাহলে টোটাল এই ফ্যাক্টোরিয়াল 2, এই ফ্যাক্টোরিয়াল 2 এখানে হওয়ার পরে এখন আমাদের যে বাকি যে পজিশন রয়েছে, অর্থাৎ সর্বর্ণগুলোকে আমরা যে পাশাপাশি রাখছি, সে তারা তো নিজেদের মধ্যে সফল করতে পারবে। সেটা কি করতে পারবে, সর্বর্ণ টোটাল ছিল 4টা, এর মধ্যে এ ছিল 2টা, তাহলে ফ্যাক্টোরিয়াল 4/ফ্যাক্টোরিয়াল 2, অর্থাৎ 12টা উপায়। তাহলে এখন সর্বর্ণগুলো পাশাপাশি রেখে সাজানো যাবে, জাস্ট গুণ করে যদি আমি করি তাহলে কিন্তু আমি অ্যান্সারটা পাবো। পাইলে এখন পাশাপাশি রেখে আমি যদি পাই, তাহলে পাশাপাশি না রেখে কিভাবে করব, টোটালটা থেকে যদি এইটা পাশাপাশি রেখে সাজানোটাকে বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা পাশাপাশি না রেখে সাজানোটার অ্যান্সারও পেয়ে যাব। এবং প্রথম এবং শেষে এম রেখে, প্রথমে এবং শেষে এম রাখলে বাকি আরো পজিশন থাকলো কয়টা, 9টা। তো বাকি আছে 9টা পজিশন, তার মধ্যে এ আছে 2টা, টি আছে 2টা, আমরা রাখলাম, তাহলে এত উপায়ে সাজানো যাচ্ছে। তাহলে দেখুন এত উপায়ে, তাহলে দেখুন এখানে কিন্তু অনেকগুলো পার্ট ছিল ম্যাথটার। তো এরকম বিন্যাসের ওকে কিন্তু অনেকগুলো পার্ট থাকতে পারে, একটু চিন্তা ভাবনা করে ম্যাথগুলো করবেন। পরের প্রশ্ন, এখানে আমি আর বেশি কথা আর বলবো না, বিকজ একই রকম প্রশ্ন। এডুকেশন শব্দটির অক্ষরগুলো কত প্রকার সাজানো যায়, যেখানে সর্বর্ণগুলো কোনো সময় পাশাপাশি থাকবে না। তো পাশাপাশি থাকবে যেগুলোতে, সেগুলো আমরা একত্র করব। করার আগে দেখুন টোটাল 9টা অক্ষর আছে, 9টা অক্ষরের মধ্যে সর্বর্ণ আছে হলো 5টা আমরা এখানে হিসাব করে দেখবেন, তাহলে কিন্তু আমরা পাবো। তাহলে টোটাল 9টা সবগুলো বর্ণ একত্র সাজিয়ে কিন্তু ফ্যাক্টোরিয়াল 9 ইকুয়াল 9 উপায় করা যাচ্ছে, বিকজ এখানে কিন্তু কোনো কিছু অ্যাকচুয়ালি রিপিট হয়নি। তো এই জন্য কিন্তু আমরা ডাইরেক্ট এখানে কিন্তু নিচে কিছু আমার লেখা লাগে নাই, বিকজ এখানে যেহেতু কোনো কিছু রিপিট হয় নাই। তো এখন এই সর্বর্ণ 5টাকে একটা অক্ষর যদি আমরা ধরি, তাহলে কি হবে, 9টা থেকে 5টা বাদ দিলে 4টা, ওইটা একটা অক্ষর ধরছি, তাহলে 1 যোগ হবে, তাহলে গোটা হলো 5টা। এই 5টার মধ্যে এখন দেখুন ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে এটা করতে পারবে, যেহেতু এদের মধ্যে কোনো রিপিট নাই। তাহলে এটা হলো সর্বর্ণগুলো যখন পাশাপাশি থাকবে তখন। আর এই 5টা সর্বর্ণ নিজেদের মধ্যে করতে পারবে, বিন্যাস করতে পারবে কি, 5জনের মধ্যে ফ্যাক্টোরিয়াল 5 অর্থাৎ 120, একই কথা বারবার লিখছে, এটা বাদ। তো এটা যদি হয়, তাহলে আমরা এখন সর্বর্ণগুলো পাশাপাশি থাকবে, এরূপ সাজানোর সংখ্যাটা হবে হলো 120 ইন্টু 120 আর কি, এভাবে কিন্তু আমরা করতে পারলাম। ও আচ্ছা, না এটা ঠিকই আছে, ঠিক আছে। তাহলে 120 ইন্টু 120 অর্থাৎ 14,400টি উপায় হলো। তো যদি হয় এখন, তাহলে এটা ঠিকই আছে, কারণ এটা হলো 5টা অক্ষরকে সাজানো যাবে, আর এটা হলো মানে ছাড়া, সর্বর্ণ ছাড়া 5টা অক্ষর, আর এইটা হলো সর্বর্ণ যে 5টা আছে সেই 5টা। এই জন্য এই দুটো এখন গুণ হয়েছে, গুণ হওয়ার পরে এটাকে আমরা কি করবো, টোটালটা থেকে যদি বিয়োগ করি, তাহলে পাশাপাশি থাকবে না কত উপায়, সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তো এখন অনেকগুলো ম্যাথ আপনাদের জন্য আমি করলাম,
বললাম। এখন আপনারা কিছু ম্যাথ নিজে নিজে করেন, ম্যাথগুলো যদি নিজে নিজে আপনাদের করা হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদের কোশ্চেন আনসার সেকশনে আপনারা অবশ্যই আমাদের প্রশ্ন করবেন, আমরা আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ আমাদের ভিডিও যদি দেখে থাকেন তাহলে এখন ফাইনালি আপনাদের জন্য একটা শর্ট সাজেশন দেওয়া থাকবে, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নোত্তরের। তো যদিও এটা আমাদের একটা সাজেশন, এখানকার প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো আমরা কিছু অঙ্ক করছি, এবং এই অঙ্কগুলো দেখুন একই রকম অঙ্ক যেহেতু, এবং একই রকম অঙ্ক বারবার না করে আপনাদের কাছেও বোরিং লাগতে পারে। তো এই জন্য আমরা কিন্তু একই রকম টাইপের বাকি অঙ্কগুলো এখানে আমরা রেখে দিয়েছি, বাট এগুলো কিন্তু আপনাদের বাসায় নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কিন্তু আপনাদের একটু প্রবলেম হয়ে যেতে পারে। তো আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লেগেছে। অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য ধন্যবাদ। আপনারা আশা করব আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন, এবং পরীক্ষার আগ মুহূর্তে আপনাদের জন্য আমাদের 1 নাইট প্রিপারেশন রয়েছে, আমাদের সাজেশন রয়েছে, আমাদের ক্লাস নোটস রয়েছে। আপনাদের পুরো ডিপ্লোমার জার্নিটাকে আমরা স্মুথ করে দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের অবশ্যই আপনারা ফিডব্যাক দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।